অফিসিয়াল। আচ্ছা, আসসালামু আলাইকুম। অফিসিয়ালি শুরু করতেছি আর কি, বুঝছেন না? তো মাহবুব ভাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ উনি খুব রিসেন্টলি পিএমপি পাস করছেন এবং আমরা ইনশাআল্লাহ ওনার কাছ থেকে শুনবো রোড টু পিএমপি। তো রুলসটা হচ্ছে যে উনি প্রথমে কিছু স্লাইড দেখাবেন এবং ওইখানে উনি ওনার পুরো জার্নিটা শেয়ার করবেন। তো আমরা এখানে ওনার জার্নিটা শুনবো। এরপরে আমাদের যে প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলা ওনাকে করব আর কি। তো ইউজুয়ালি সেশনের মাঝখানে প্রশ্ন ইন্টারাপশনটা করাটা ঠিক না, অনুচিত আর কি। তো ইউ ক্যান ইউজ ইউর নোটস। আপনি নোট করে রাখেন প্রশ্ন, উনি যখন সেশনটা নিবে তো উনি তখন আপনারা তখন নোট করে রাখবেন। এরপর সেশনটা যখন শেষ হবে, সেশনটা শেষ হওয়ার পরে আপনারা ইউ উইল ফিল ফ্রি টু আস্ক হিম দ্য কোশ্চেন। তো ফার্স্ট সেশনে আমরা এটা করব, এরপরে সেকেন্ড যে সেশনটা হবে সেটা আমরা আমাদের রেগুলার যে ফলো আপটা হয়, আপনাদের কার কি সমস্যা টমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, নাও ওভার টু ইউ মাহবুব ভাই। ইউ ক্যান শেয়ার ইউর স্ক্রিন, কোনো সমস্যা জি। নাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়েজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ফয়েজ ভাই। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি খান মাহবুবুল ইসলাম। আমি বাংলাদেশ আর্মির একজন লেফটেন্যান্ট কর্নেল। তো গত বছর মূলত আমি ফয়েজ ভাইয়ের দ্বারস্থ হই যে ভাই আমি পিএমপি করতে চাচ্ছি। তো এই প্রথম দিকে ফয়েজ ভাইয়ের যে মূল যে কয়েকটা দিক নির্দেশনা ছিল, যেটা আমি তখন হয়তো বুঝি নাই, যেটা পরবর্তীতে মাথায় ঢুকছিল, সেটা হচ্ছে কি, আমার কাছে মনে হয়েছে যে পিএমপি বা এই ধরনের একটা খুব মানে প্রেশারাইজড কোর্সের জন্য মাইন্ডসেটটা ঠিক করাটা অত্যন্ত জরুরি। এখন হয়তোবা আমার কনটেক্সট হয়তো বা আপনাদের সাথে মিলবে না। কেন বলছি, যেমন আমার কাছে আমার মাথার ভিতরে একটা জিনিসই ছিল যে আমাকে যেভাবেই হোক পিএমপি কমপ্লিট করতে হবে, এটার বাইরে আমার দ্বিতীয় কোনো অপশন নেই, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাকে কমপ্লিট করতে হবে। বিকজ আমার অলমোস্ট আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 23 ইয়ার্স অলমোস্ট সার্ভিস। তো আমি গত বছর থেকে চিন্তা করছিলাম যে আমি নতুন কিছু করব। সো আমি যখন ওই চিন্তা করছিলাম তখন চিন্তা করে দেখলাম যে ক্যান্টনমেন্টের বাইরের সাথে আমাকে কম্পেয়ার করলে আমি আনস্কিল্ড পার্সন। তো কিছু যদি ভ্যালু অ্যাড করতে হয় তাহলে দেখলাম বিভিন্ন খোঁজাখুঁজি করে, প্লাস আমার বড় ভাইয়ের সাথে কথাবার্তা বলে, যে পিএমপি ইজ এ ভেরি গুড অপশন বিকজ দিস সার্টিফিকেশন ইজ হাইলি ভ্যালুড। আমাদের কান্ট্রিতে বলি, কান্ট্রির বাইরে বলি। সো why not to try for that? তো এই অ্যাসপিরেশন নিয়ে আমি যখন থ্রিপিতে যখন আমি জয়েন করি গত বছর, তো প্রথমে যখন ক্লাস শুরু হলো আমার মনে হলো যে আই এম অ্যান এলিয়েন। এলিয়েন ইন এ সেন্স যে আমার ডোমেইনে কি কাজ করি, আর ফয়েজ ভাই কি কি জিনিস এক্সপ্লেন করতেছে, কি কি ওয়ার্ড ইউজ করতেছে, আশেপাশের লোকজন আবার দেখে পার্টিসিপেটও করতেছেন। আমি মনে করলাম যে আমি এতগুলো লোকের মাঝখানে আমি এলিয়েন কিনা, নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল প্রথম দিকে। তো দিস ওয়াজ মাই অবস্থা আর কি। তো যাই হোক, আল্লাহর রহমতে ফয়েজ ভাই যেভাবে ক্লাস নিয়েছেন, আমি আমার লাইফে অনেক ইনস্ট্রাক্টরের আন্ডারে আমি অনেক ক্লাস করেছি, বাট দি ওয়ে হি টেক্স ক্লাস অ্যান্ড এক্সপ্লেন্স এভরিথিং, অ্যাকচুয়ালি আমার পারসেপশন ওই সময় পার্টিকুলার প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড দুর্বল হওয়ার কারণে আমি পুরোটা গ্রহণ করতে পারিনি। বাট আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের জন্য ফয়েজ ভাই সেকেন্ড টু নান, টু ক্লিয়ার এভরিথিং অ্যান্ড ক্লিয়ার দ্য কনসেপ্টস। তো যাই হোক, এটা আমার দুর্ভাগ্য যে আমার ওয়ার্কিং এনভায়রনমেন্টের কারণে ক্লাসের পরে আই হ্যাড টু স্টপ। লিটারেলি আমি একটা বছর প্রজেক্ট ম্যানেজমেন্টের পড়াশোনা সবকিছু থেকে কমপ্লিটলি দূরে ছিলাম। আমাকে আমার এনভায়রনমেন্টের কারণে আমি আসলে ওই পরিমাণ সময় বা এফোর্ট আমি দিতে পারিনি। সো এনভায়রনমেন্টটা চেঞ্জ হওয়ার পরে যখন আমার কাছে মনে হলো ইয়েস আই ক্যান স্টিল পারসু মাই প্যাশন, তখন আমি এই বছরে ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে স্টেপ নিয়ে পড়াশোনা শুরু করি। সো ওই সময় থেকে আপনাকে যেটা প্রথমে বললাম, যে আমার মাইন্ডসেট ছিল যে আমি যেহেতু রিটায়ারমেন্টের প্ল্যান করেছি, সো আই নিড টু কমপ্লিট ইট এন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো মূলত যদিও আমার রিটায়ারমেন্টের ডেট শুরু হয়েছে যে এপ্রিলের লাস্টের থেকে, স্টিল আমি কোনো কাজ করছি না। সো যেহেতু আমার হাতে অ্যাম্পুল সময় আছে, আমি চেষ্টা করেছি পুরোটা সময় যতটুকু সম্ভব পড়াশোনার পেছনে এফোর্ট দেওয়া যায়। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমি লাস্ট আমার চাকরির স্থল ছিল বাংলাদেশ ম্যাগনেটোস ফ্যাক্টরি লিমিটেড, ওখানে আমি একটা ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার ছিলাম অলমোস্ট 4 ইয়ার্স। সো আমাদের এখানে সকালে মুভ করতে হতো অ্যারাউন্ড হচ্ছে কি 6:30টায়। সো রমজান মাসে আমার একটা শিডিউল আমি সেট করি যে ইফতারির পরে আমি বসতাম, মাঝখানে
আহ, তারাবির নামাজের সময়টুকু বাদ দিলে বাকি সময়টুকু আমি পড়েছি। এবং সকালে ফজরের নামাজ পড়ে আমি সরাসরি চলে যেতাম, বাসে উঠে যেতাম। বাসে যে 1 ঘন্টা ঘুমাতাম এবং বিকেলে আমি একটু ঘুমাতাম। বাকি সময়টুকু আমি চেষ্টা করছি পড়াশোনা বেশি। বাট স্টিল আপনারা যারা ইন সার্ভিস আছেন হয়তো বা আমার মতো সময় আপনারা দিতে পারবেন না, বাট স্টিল আপনাদের মাথার ভিতরে ওই ধরনের মেন্টালিটি যদি না থাকে যে আমাকে শেষ করতে হবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করতে হবে, তাহলে আপনারা হারায় যাবেন। বিকজ আমি আমার খুব ক্লোজ কিছু অ্যাসোসিয়েটকে দেখেছি, আমার ক্লোজ কিছু কলিগকে দেখেছি, সিনিয়রকে দেখেছি, যারা করছেন পড়ছি করছেন পড়ছি এই পরীক্ষা দিব, এরকম করতে করতে অনেকে 2 বছর পার হয়ে গেছে, 3 বছরেরও পেয়েছি অনেকে যারা এখনো পরীক্ষায় বসতে পারেন নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই পিএমপি তে কমপ্লিট করার জন্য মাইন্ডসেটটাকে সেট করাটা অত্যন্ত জরুরি। সেকেন্ড জিনিসটা বললাম যে মাইন্ডসেটের সাথে সামঞ্জস্যপূর্ণ এফোর্ট। আমার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা অনুযায়ী যদি আমি এফোর্টটুকু না দিই, তাহলে আমাদের মানে এক্সপেক্টেড রেজাল্ট আসাটা উইল বি ডিফিকাল্ট, ইট উইল বি ডিফিকাল্ট। সো আমি মাহবুব ভাই ওয়েট, আপনাকে মিউট করে ফেলছি, একটু আনমিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এই যে মাঝখান থেকে কথাবার্তা আসছিল তো গণওয়ারে সব মিউট করে দিচ্ছে। আই এম সরি ফর দিস ইন্টারাপশন। আচ্ছা, যারা না না না, জয়েন ইটস করবেন, অল ভাই। যারা জয়েন করবেন তারা একটু মাইক্রোফোনের দিকে নজর রাখেন, মিউট করে ফেলিয়েন। ঠিক আছে না? কারণ কারণ স্যার অনেকে নয়েজ আসে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে মাহবুব জি ভাই, প্লিজ কাটেন। জি ভাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি আমার কথাগুলো একটু লিনিয়ারিং হয়, বাট তারপর আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার আহ, অবস্থান থেকে আমার অবস্থানটা আপনাদের শেয়ার করি আর কি। সো এই জন্য আমি স্লাইডে যাওয়ার আগে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি যে আপনাদের ইচ্ছা বা অভিপ্রায় বা ইন্টেনশনের সাথে আপনার এফোর্টটা সামঞ্জস্যপূর্ণ হওয়াটা জরুরি। এখন আমার কাছে মনে হয়েছে যে এই পুরো প্রসেসে 6 মাসের যে প্রসেসে আমার কাছে মনে হয়েছে যে যে যখনই এফোর্ট কম দিয়েছি, একটু মনে হয়েছে যে আমি একটু রিল্যাক্স করি, তখনই দেখেছি যে পরবর্তী যে পরীক্ষাগুলো বা বিভিন্ন মক এক্সাম গুলো বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমি দিয়েছি, রেজাল্টটা খারাপ আসছে। এবং এর একটা জিনিস হচ্ছে কন্টিনিউটি মেনটেন করা। এমন অনেক রাত আছে যে আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আমি তারপরেও, যাতে আমার শিডিউল বা অভ্যাসটা নষ্ট না হয়, বই বন্ধ সামনে, ল্যাপটপ বন্ধ সামনে, আমি বসে বসে মোবাইলে আমি আইদার আমি চ্যাট জিপিটি কিছু কিছু জিনিস দেখতেছি বা খবর পড়তেছি, দরকার হলে আমি ইউটিউবে আমি পুরাতন ক্রিকেট খেলা দেখতেছি। বাট আমি এনশিওর করছি যে আমি পড়াশোনা করতেছি না, কিন্তু আমি যে রাত 2টা পর্যন্ত যেন জেগে থাকি, আমার এই অভ্যাসটা যেন ব্রেক না হয়। তার কারণ আমি যখন 1 বছর পরে আমি যখন আবার শুরু করলাম, আমি দেখলাম যে ফয়েজ ভাইয়ের কাছে যে যে ক্লাস নিয়েছিলেন আমি বেমন ভুলে গেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে পিএনপি এমন একটা পড়া, এখানে যদি একটু ব্রেক হয় তাহলে ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। তো এটা হচ্ছে কি মূলত বলতে পারেন আমার এই পুরো প্রসেসের আমার হচ্ছে কি স্ট্যান্ডার্ড, যেটা আমি চেষ্টা করছি ফলো করার। আর এখন আমি ফয়েজ ভাইয়ের পারমিশন আমি যেটা করব সেটা হচ্ছে একটা স্লাইড কিছু শেয়ার করব। আহ, পরীক্ষায় যে 180টা কোশ্চেন আমি ফেস করেছি, ওইটার আদলে আমি বাসায় এসে কিছু কিছু পয়েন্ট নোট করি, যে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করি, সো দ্যাট পড়াশোনাটা কিভাবে করবে, ইট ওয়াজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট কনফিউশন আমি যখন প্রথম পড়াটা শুরু করি। সো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা অনেক পড়ি অনেক কিছু ডিসকাস করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রিপারেশনটা, পড়াশোনার স্টাইলটা আমার কাছে মনে হচ্ছে একটু শেয়ার করি, সো দ্যাট আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের হয়তো বা একটু হেল্প হতে পারে যে কি কি ধরনের ফোকাসটা পিএমআই করে কোশ্চেনের ক্ষেত্রে। সো আমি আমার স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করছি এবং আস্তে আস্তে ওইখান থেকে আমরা করবো। আচ্ছা, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন স্লাইডটা? হ্যাঁ মাহবুব ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, কোশ্চেনে যখন দেখেছি তখন আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন ধরনের ওয়ার্ডের, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে আসছি, সিনোনিমসটা জানাটা খুব জরুরি, নট অনলি ফেস গেট বা প্রজেক্ট ম্যানেজার বা স্ক্রাম মাস্টার।
কোশ্চেনের ভিতরে সিনোনিমস প্রচুর ব্যবহার হয়। সো আপনাদের বইতে যখনই এই ধরনের কিছু ওয়ার্ড পারবেন, চেষ্টা করবেন যদি বইতেও না থাকে, থ্রু অনলাইন আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে আর কি কি ধরনের সিনোনিমস আমরা ব্যবহার করে থাকি। ইম্পর্টেন্ট কিছু কিছু কনসেপ্ট যেটা নিয়ে কোশ্চেন আমি বারবারই কন্টিনিউয়াসলি ফেস করেছি পরীক্ষার হলে, সাপোজ বিভিন্ন ধরনের অ্যাজাইল সেরিমনিস, নাম্বার অফ কনসেপ্টস, প্রজেক্ট চার্টার সম্পর্কিত, টিম চার্টার সম্পর্কিত, ওয়ার্কিং এগ্রিমেন্ট, ব্যাকলগ, প্রি প্রজেক্ট ফেজ, প্রজেক্ট লাইফ সাইকেল সিলেকশন। যদিও ফয়েজ ভাই হয়তো আপনাদের বলেছেন যে এক একজনের কোশ্চেনের সেট এক একজনের সাথে মিলবে না, বাট আমার 180টা কোশ্চেনের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে তারা এই পার্টিকুলার সাবজেক্ট গুলাকে খুব টাচ করেছে। এর একটা গুরুত্বপূর্ণ মিসলিডিং ইনফরমেশন ইন দা কোশ্চেন। একটা কোশ্চেনের শুরু হবে একভাবে, এন্ডিংটা হবে একভাবে, আর আপনার কাছে রিকোয়ারমেন্টটা চাবে একরকম, কিন্তু কোশ্চেনটা বা সিচুয়েশন বা গল্পটা এত সুন্দরভাবে করবে যে দেখবেন যে যে ইনফরমেশন বা যে প্রবলেমটা আপনাকে ফোকাস করে আছেন ওটা আসলে প্রবলেমই না। ফর এক্সাম্পল, আজকে আমি একটা প্রবলেম আপনাদের গ্রুপে পোস্ট করেছিলাম এইটাকে টার্গেট করেই, যে ওইখানে প্রবলেমটা প্রথমে মনে হয়েছিল যে আমার শিডিউল আমি মিস করতে যাচ্ছি, আমার ডিলে হতে যাচ্ছে, বাট প্রবলেমটা ওইখানে ছিল না। প্রবলেমটা ছিল সামথিং রিলেটেড টু কমিউনিকেশন। সো যদিও ধরেন এই কনসেপ্টটা একটু ইজি, কিন্তু ওরা এত সুন্দরভাবে গল্পটাকে আপনার সামনে উপস্থাপন করবে যে আপনি মিসলিডিং হওয়ার সম্ভাবনা থাকে। সো খুব কেয়ারফুলি কোশ্চেনটা পড়া, কোশ্চেন থেকে মিসলিডিং ইনফরমেশন গুলো সর্ট আউট করে ওটাকে নিজের থেকে মনে মনে স্ট্রাক অফ করা, এবং সেই অনুযায়ী সলিউশনটাকে মাথার ভিতরে তৈরি করে অপশনগুলোর দিকে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কোশ্চেনের ভিতরে একদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে সময়ের সাথে আমাদের খুব দৌড়াতে হয়, যে কত তাড়াতাড়ি আমাকে কোশ্চেনটা পড়ে অ্যান্সার করতে হবে, সো দ্যাট আপনি 60টা কোশ্চেন আপনি অ্যান্সার করার পরও কিছু পরিমাণে যাতে রিভিউ করে আপনি ব্রেকে যাইতে পারেন। সো যদিও আপনি কোশ্চেনটাকে হারিডলি পড়বেন, তারপরেও আপনাকে কোশ্চেন থেকে একটা লাইফ সাইকেলের ফেজটা আইডেন্টিফাই করাটা খুব জরুরি। বিকজ ফেজের উপর ডিপেন্ড করে কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজারের অ্যাকশনেবল যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হবে। প্রসেস আইডেন্টিফাই করা, কোথাও কোনো কোশ্চেনে ডিরেক্টলি কখনো বলা থাকবে না যে কি প্রসেস নিয়ে কথা হচ্ছে, কিন্তু কোশ্চেনের ডেভেলপমেন্টটা এমন ভাবে করা থাকে যে এখান থেকে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে এটাকে ডিফাইন স্কোপ থেকে এইটা নিয়ে আমরা কি আলোচনা করছি, নাকি আমি ভ্যালিডেট স্কোপ থেকে আলোচনা করছি, নাকি কন্ট্রোল থেকে আলোচনা করা হচ্ছে। তো এই কোশ্চেন থেকে আপনাদের বুঝে নিতে হবে। সেকেন্ড হচ্ছে কি বিজনেস ডকুমেন্ট, স্পেশালি বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। যদিও আমরা প্রজেক্ট ফেজে এই দুটা ডকুমেন্ট প্রজেক্ট স্পন্সর ক্রিয়েট করছে উইথ দ্য হেল্প অফ বিজনেস অ্যানালিস্ট অথবা এবং প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্টের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই ডকুমেন্টটা লাগে না। এবং স্পেসিফিক্যালি বিজনেস কেসের স্পেসিফিক কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে কিছু কিছু প্রসেসে, যেখানে আপনার বিজনেস কেস কনসাল্ট করা লাগতে পারে, আবার কিছু কিছু জায়গাতে আপনার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানটা কনসাল্ট করা লাগতে পারে। অনুরূপভাবে আমি যদি ফেজের দিকে যাই, ফেজের শুরুতে হয়তো বা একটা কনসাল্ট করা লাগতে পারে, বা ফেজ রিভিউ বা ফেজ গেট, অর্থাৎ একটা ফেজ থেকে ট্রানজিশন করে যখন আপনি আরেকটা ফেজে যাচ্ছেন তখন হয়তো বা আরেকটা ডকুমেন্ট আপনাকে কনসাল্ট করা লাগতে পারে। সো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখা একটু জরুরি। হঠাৎ করে একটা গল্প বলবে, গল্প বলে বলে দিবে যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট শুড ইউ ডু। সো অপশন গুলা দেখে আপনার মনে হইতে পারে যে পার্টিকুলার একটা ডকুমেন্ট হয়তো বা কনসাল্ট করবেন, অথবা পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালের সাথে কনসাল্ট করবেন। কিন্তু প্রজেক্ট চার্টার
এমন একটা ডকুমেন্ট, এইটার ব্যাপারে আমার কাছে মনে হয়েছে আমি অনেকগুলো কোশ্চেন ফেস করছি, এবং এর সাথে অল্টারনেটিভ যে অপশনগুলো রাখে অন্যান্য প্রসেসের বিভিন্ন আউটপুট অ্যাড করে দেয় অপশনে, যে মনে হয় যে এটা কি প্রজেক্ট চার্টার আমি কনসাল্ট করব, নাকি আমি এই ডকুমেন্টটা আমি কনসাল্ট করব, আমি কি ইএফ কনসাল্ট করব নাকি আমি ওপিএ কনসাল্ট করব। প্রজেক্ট চার্টারের জন্য কে রেসপন্সিবল, কে তৈরি করবে, আমি কি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি, নাকি প্রজেক্ট স্পন্সর। এটার জন্য যদি কোনো ধরনের চেঞ্জের রিকোয়ারমেন্ট থাকে, এটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমার এখানে রোলটা কি। প্রজেক্ট ম্যানেজার এবং স্ক্রাম মাস্টারের রোল এবং অথরিটিটার ব্যাপারে ক্লিয়ার করাটা খুব জরুরি। স্পেশালি অ্যাজাইলের যতগুলা কোশ্চেন আসে, ম্যাক্সিমামই এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে যে অ্যাজ এ স্ক্রাম মাস্টার কি করতে হবে, কিন্তু স্ক্রাম মাস্টারের রোল এবং অথরিটিটা ব্যাপারে যদি আমি ক্লিয়ার না হই, তাহলে দেখা যাবে যে আমি এমন একটা অপশন চুজ করছি যেটা ডিরেক্টিভ হয়ে গেছে, বা আমি টিমের সাথে কনসাল্ট না করে আমি চলে গেছি স্টেক হোল্ডারদের সাথে, বা স্টেক হোল্ডারদের সাথে কনসাল্ট না করে আমি চলে গেছি সরাসরি প্রজেক্ট ওনারের কাছে, তো স্পন্সরের কাছে। কখন স্পন্সরকে এসকেলেট করতে হবে কি ধরনের সিচুয়েশনে, এবং আমার যদি স্পন্সরের কাছে এসকেলেট করতে হয়, তো এসকেলেশনের প্রসেসটা কোন ডকুমেন্টে আছে, আমি স্টেক হোল্ডারদের সাথে একটা মিটিং কখন অ্যারেঞ্জ করব আমার একটা ডিসিশন সিকিং এর জন্য, যেখানে আমি স্পন্সরের কাছে আমি যাব না, কখন আমি টিমের সাথে ডিসকাস করব, সো দ্যাট আমি একটা পসিবল একটা সলিউশন আমি বের করতে পারি। প্রজেক্ট ম্যানেজারের ডিফারেন্ট টাইপস অফ পাওয়ারের ব্যাপারে আমাদের বইতে বলা আছে, কিন্তু এমন একটা গল্প বা সিচুয়েশন দিবে যেখান থেকে আমাকে অপশন থেকে ডিটারমাইন করে দিতে হবে, করতে হবে যে আসলে কোন পাওয়ারটা অ্যাপ্লাই করব। সেম গোস টু লিডারশিপ স্টাইল, কোন লিডারশিপ স্টাইলটা আমি কোন সিচুয়েশনে ব্যবহার করব। একই কোশ্চেনের বিভিন্ন ধরনের ভাবে তারা প্যারাফ্রেজিং করে। যেমন আপনারা একটু খেয়াল করে দেখবেন, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট ইউ শুড ডু, বা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট ইউ শুড ডু নাও, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট ইজ ইউর ইমিডিয়েট অ্যাকশন, বা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট ইউ শুড হ্যাভ ডান টু অ্যাভয়েড দিস, সিচুয়েশনটা মেনশন করে দিল। সো আমরা তাড়াহুড়া করতে যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট ইউ শুড এইটুকু দেখেই নর্মালি আমরা সাথে সাথে অপশনের দিকে চলে যাই, যেটা আমিও করেছি অনেকবার। ডু বা নাও, ইমিডিয়েট অ্যাকশন কি, বা শুড হ্যাভ ডান, এই জিনিসটা আমাদের মেন্টালিটির কারণে, আমরা পেশেন্স ধরে রাখতে না পারার কারণে, বা কুল মাইন্ডে কোশ্চেন অ্যান্সার গুলোর কারণে অনেক সময় আমরা ওভারলুক করি। এই ব্যাপারে মানে কেয়ারফুল থাকাটা অত্যন্ত জরুরি, বিকজ আপনারা অনেকগুলো মক এক্সাম দিচ্ছেন, আপনারা নিজেরাও ফেস করেছেন, আমিও করেছি, দেখবেন যে একটা অ্যান্সার আপনি জানেন which one is right, চারটা অপশনের ভিতরে, কিন্তু এই জিনিসটা খালি আমি কেয়ারফুলি দেখি না, দেখবেন যে আপনি রং একটা অপশনে আপনি টিক মেরে ডান ইন অল দ্য প্রসেসেস। টোটাল যে আমার 10টা নলেজ গ্রুপ আছে, ইন প্রত্যেকটা প্রসেসে বেসিক্যালি কি কি কাজ করা হয়, আপনাদের কোশ্চেন গুলো আসবে এইভাবেই যে এই কাজগুলো করা হচ্ছে বা আমরা করছি। সো এই কাজে কি কি করছি এইটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি কোন প্রসেসটা নিয়ে বেসিক্যালি আমি এখন ডিল করছি। এটা মুখস্থ করাটা জরুরি না যে প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টের 6টা প্রসেস কি কি আছে, কিন্তু আমাকে মাথায় রাখাটা জরুরি একটা পর একটা কোন প্রসেস আসছে নর্মালি অ্যাকর্ডিং টু হচ্ছে গিয়ে পিএমআই, বা আমাদেরকে যেটা বলতেছে যে কি কি আসতেছে। যদিও ইন প্র্যাকটিস আমরা দেখা যাচ্ছে যে এক নলেজ গ্রুপ থেকে আর এক নলেজ গ্রুপে আমরা চলে যাই, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে প্র্যাকটিস কি হচ্ছে এটার থেকে জরুরি হবে পিএমআই আমাকে কি বলতেছে। তো সেই হিসাবে প্রসেস অনুযায়ী কোনটার উপরে কোনটা আসছে, কোন প্রসেসে কি কি অ্যাক্টিভিটিস হয়, এই জিনিসগুলা বোঝাটা, আমি আবার রিপিট করছি, বোঝাটা খুবই জরুরি।
যেমন ধরেন একটা গল্প বলে দিল, যে একটা সিচুয়েশন দিয়ে বলে দিচ্ছে স্পন্সর ইজ কনসার্নড অ্যাবাউট, তারপরে বলে দিল। দ্যাট মিনস যে স্পন্সর ইজ কনসার্ন অ্যাবাউট, মোটামুটি এইখান থেকেই আপনাকে মোটামুটি একটু কেয়ারফুল হয়ে যেতে হবে, ওকে আমার কাছে এখন তাহলে রিয়েলি কি জানতে চাচ্ছে একটা প্রবলেমের ব্যাপারে, এখন কনসার্ন অ্যাবাউট সামথিং। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, এখন তোমার কি করণীয়? এখন এটা কি হতে পারে? একটা অ্যাকশন হতে পারে, অথবা আমাকে একটা ইনফরমেশন রিভিউ করা লাগতে পারে স্পন্সরের সাথে, অথবা আমার একটা ইনফরমেশন রিভিউ করা লাগবে, কিন্তু ওই ইনফরমেশনটা আমি কোথায় পাবো? এই জিনিসগুলা ক্লিয়ার করার জন্য ওই যে প্রথমে আপনাদেরকে সাথে আমি শেয়ার করলাম যে আমার কোন কোন প্রসেসের অ্যাক্টিভিটিস গুলা কি, ওই অ্যাক্টিভিটিস গুলার জন্য ইনপুট হিসাবে আমি মেজর ডকুমেন্টস গুলা কি কি ব্যবহার হচ্ছে, এবং ফাইনালি আমি আউটপুট হিসেবে কি পাচ্ছি। বিকজ ওই প্রসেসের যে আউটপুট গুলাই তৈরি হচ্ছে, ওটাই কিন্তু আবার নেক্সট প্রসেসে এবং সাবসিকুয়েন্ট অন্যান্য নলেজ এরিয়ার অন্যান্য প্রসেসে কিন্তু ইনপুট হিসেবে ইউজ হয়। ফর এক্সাম্পল, প্রিভিয়াস একটা স্লাইডে আমরা সাথে আলোচনা করছিলাম যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের একটা পার্ট যে এসকালেশন প্রসেস, যে একটা বলে দিল যে একটা সিচুয়েশন হয়েছে, কমিউনিকেশন হচ্ছে না, কোলোকেশন হয়েছে, বা কোনো একটা জিনিস হয়েছে, স্পন্সর একটা কনসার্ন। এখন আপনার একজন কি আপনাকে সাজেস্ট করতেছে, বা আপনার সিচুয়েশনের গল্পটাই এমন যে আপনার আওতায় নেই, যে প্রজেক্ট ম্যানেজার এখন আপনাকে এসকেলেট করতে হবে। কিন্তু আপনি ওই পার্টিকুলার প্রজেক্টে একজন প্রজেক্ট ম্যানেজার চলে গেছে, আপনি কয়েকদিন হলো, এক সপ্তাহ হলো আপনি ধরেন প্রজেক্ট ম্যানেজার হিসেবে একজনের কাছ থেকে টেক ওভার করছেন। এখনো ধরেন সবগুলা ডকুমেন্ট আপনার এখনো দেখা হয় নাই। আবার এমনও হইতে পারে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার দিস ইজ ইউর ফার্স্ট প্রজেক্ট, যেটাতে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। সো এখন আপনি বুঝতেছেন যে সিচুয়েশন এমন একটা জায়গায় এসে দাঁড়ায় গেছে, এখন আপনাকে স্পন্সরের কাছে এসকেলেট করা ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নাই। কিন্তু আপনি প্রসেসটা আপনি ভুলে গেছেন অথবা বুঝতেছেন না, বিকজ অর্গানাইজেশন টু অর্গানাইজ প্রসেস ডিফারেন্ট হইতে পারে ডিউ টু অর্গানাইজেশন স্ট্রাকচার, তাদের গভর্নেন্স, তাদের কালচারের কারণে, বা লিগাল কারণেই হোক বা প্র্যাকটিসের কারণেই হোক, প্রসেস ডিফারেন্ট হইতে পারে। সো আপনাকে তখন প্রসেসটা রিভিউ করতে হবে, বিকজ না জেনে একটা কিছু করতে গেলে আমার স্পন্সর খেপে গেল, সো এটা তো হইতে দেওয়া যাবে না। সো তাহলে আমি এই পার্টিকুলার ইনফরমেশনটা আমি কোথায় পাবো? সো আপনাকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা আপনাকে কনসাল্ট করতে হবে। সো এই লিঙ্ক আপ গুলা বোঝাটা জরুরি, যতটা না মুখস্থ হোক। ফয়েজ ভাই সবসময় একটা খুব কমন শব্দ ব্যবহার করতেন, যে আত্মস্থ করতে হবে। কথাটা খুবই যথার্থ একটা শব্দ। আত্মস্থ করতে হবে মিন্স আপনার মাথার ভিতর রাখতে হবে কোন প্রসেস, কি ডকুমেন্ট ব্যবহার হচ্ছে, কি আউটপুট বের হচ্ছে, কোন আউটপুটের সাথে পরবর্তী কোন প্রসেসটা সম্পর্কিত, বা কোন অন্য আর একটা নলেজ এরিয়ার কোন প্রসেসটা রিলেটেড। এই লিঙ্ক আপ গুলা মাথার ভিতরে রাখতে অবশ্যই হবে। এই যে যেটা আপনার সাথে বলছিলাম, যে ধরেন একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, নাও অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট ইজ ইয়োর অ্যাকশন, কি হইতে পারে? স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্ট, কাস্টমারের রিকোয়ারমেন্ট, অথবা স্পন্সরের রিকোয়ারমেন্ট, কি একটা ডকুমেন্ট প্রিপারেশন করা লাগতে পারে। কোনো একটা অ্যাকশন, অর্থাৎ পার্টিকুলার কোনো একটা প্রসেস অলরেডি কমপ্লিট হয়েছে, হয়তো বা নেক্সট প্রসেসটা স্টার্ট করতে হবে। সো ওই যে বললাম, গল্প থেকে অ্যাক্টিভিটিস গুলা দেখে যদি আপনি না বুঝতে পারেন যে এটা কি প্রকিউরমেন্ট নলেজ এরিয়ার কোনো প্রসেস নিয়ে কথা বলতেছে, নাকি কস্ট ম্যানেজমেন্টের কোনো একটা প্রসেস নিয়ে বলতেছে, সো আমি এখন তাহলে নেক্সট কোন আমি কাজ করব। এমনও হইতে পারে পার্টিকুলার কোনো একটা ব্যাপারে স্পন্সর ক্লিয়ার না, বা কোনো একটা রিপোর্ট আপনি দিয়েছেন, কোনো একটা রিপোর্ট দিয়েছে, কোনো একটা অ্যানালাইসিস মিসিং। এখন সিচুয়েশন বা প্রজেক্টের পার্টিকুলার অবস্থান বা স্পন্সর, এখন আপনাকে একটা অ্যানালাইসিস করতে হবে, আপনি বুঝতেছেন, কিন্তু কোন অ্যানালাইসিসটা করবেন? 7 থেকে 8 থেকে 10টা কথা বলা আছে,
কিন্তু কোন সিচুয়েশনে কি ধরনের রেজাল্টের জন্য কোন অ্যানালাইসিসটা জানতে হবে। আমি শুধু আমার ম্যানেজমেন্ট প্রসেসে আমার এই অ্যানালাইসিস বুঝতে করে ফেলতাম। হ্যাঁ, এটা জরুরি আমার জানার জন্য, এই অ্যানালাইসিস গুলো আমার পার্টিকুলার প্রসেসে লাগে। কিন্তু তার থেকেও জরুরি অ্যানালাইসিসের পারপাসটা কি, কি ধরনের সমস্যা বা কি ধরনের রিপোর্ট জেনারেট করার জন্য আমার কোন অ্যানালাইসিসটা দরকার, বা আমার কোন রেজাল্টটা আমার এই মুহূর্তে দরকার, যার কারণে আমার অ্যানালাইসিসটা দরকার। আমার কি এই মুহূর্তে অ্যানালাইসিস করা দরকার, আমি নাকি আমি হচ্ছে কি মন্টি কার্লো করবো, সিচুয়েশনটা ফলো করবো। So, এই পারপাস, রেজাল্ট আসছে, কি রিপোর্ট দিচ্ছে, আসলো, এখন কি আপনি প্যারেটো চ্যাটের 80-20 রুল ফলো করবেন, নাকি আপনি তখন হিস্টোগ্রাম ইউজ করবেন, নাকি বার্ন ডাউন ইউজ করবেন, না বার্ন আপ চার্ট ইউজ করবেন? আপনি কি চাচ্ছে, কি চার্ট দেখতে কিরকম? এমনও হতে পারে যে আপনাকে চারটা এক্সাম্পল স্বরূপ চার্ট দিয়ে দিয়েছে, এখন চার্টের নাম বলা নাই, কিন্তু আপনাকে অপশনে বলে দিয়েছে যে হুইচ ওয়ান টু চুজ, বা কোনটা আপনি ফলো করবেন। তো তার মানে কি দাঁড়ালো, আমাকে জানা লাগতেছে যে কোন চার্টের পারপাস কি, কোন চার্টটা কি ধরনের রেজাল্ট জেনারেট করতেছে, কোন ধরনের সিচুয়েশনে আমাকে চার্টটাকে কনসাল্ট করতে হবে বা রিভিউ করতে হবে, এবং চার্টটা দেখতে কেমন। নাম্বার হচ্ছে, তারপর হচ্ছে সেকেন্ড অ্যাকশন, ফোর্থ অ্যাকশন হিসেবে কনসাল্ট করা লাগতে পারে। এখন আমি কি এক্সপার্ট জাজমেন্টের সাথে কনসাল্ট করব, নাকি আমি প্রত্যেকটা স্টেক হোল্ডার করব, নাকি আমার টিম মেম্বারদের সাথে কনসাল্ট করব, নাকি আমি সরাসরি স্পন্সরের সাথে কনসাল্ট করব। সো কোন সিচুয়েশনে কোনটা আমি অ্যাপ্লাই করব, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। প্রেডিক্টর হয়েও আমার টোটাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, সো তার সাথে রিলেশনটা কেমন হইতে হবে, এটা কিন্তু এজাইলে খুব সুন্দরভাবে বলা আছে। সো এই কনসেপ্টটা নট অনলি অ্যাজাইল, এটা কিন্তু হচ্ছে কি প্রেডিক্টিভের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্লিকেবল। অনেক ধরনের একটা সিচুয়েশন দিয়ে দেবে যে এমন একটা সমস্যা অমুক জায়গায় আমাকে ভেন্ডর দিতে পারতেছে না, দেরি হয়ে যাচ্ছে, বা যে কোয়ালিটির আমাকে ম্যাটেরিয়াল দেওয়ার কথা ছিল, ম্যাটেরিয়ালটা কোয়ালিটিতে পাস করতে পারতেছে না, আমার ওইদিকে ডেডলাইন কাছে চলে আসছে, বা আমার ওখানে ওই ম্যাটেরিয়াল দিয়ে আমি তৈরি করেছি, স্ক্রিন রিভিউ করেছি, বা কাস্টমার সেখানে হচ্ছে কি একসেপ্ট করতেছে না। এই ধরনের অনেক সমস্যা থাকবে, যেটা সমস্যাটা জেনারেট হচ্ছে বায়ার ভেন্ডরের এন্ডে। সো সিচুয়েশন কেমন হতে পারে যে হ্যাঁ, ম্যাটেরিয়াল দিয়েছে বাট কোয়ালিটি ওইভাবে হয় নাই, আমি প্রোডাক্ট আমি ডেলিভারেবল তৈরি করে ফেলছি, কিন্তু আমার কাস্টমার রাজি হচ্ছে না। তো এই ধরনের একটা সিচুয়েশন হতে পারে। So, এখন কি করা লাগতে পারে, অথবা ভেন্ডর আমাকে নিজের থেকে সে নিজের কারণেই হোক, বা ইভেন্ট বেসড একটা রিস্কের কারণে সে কিছু করে নাই, সে একটা আমার ম্যাটেরিয়ালের ডেলিভারি কমপ্লিট করতে পারতেছে না, আমাকে সে আর্লি ওয়ার্নিং সাইন আমাকে দিয়েছে যে ভাই এরকম একটা সিচুয়েশন হইতে পারে, বাট আমি হয়তো আপনাদেরকে দিতে পারবো না। বাট দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিসোর্স, যেটা আমার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডেলিভারেবল। সো এখন কি করবেন, আপনি কি কন্ট্রাক্ট ক্লোজ করবেন তার সাথে, না কি করবেন, কন্ট্রাক্ট মডিফিকেশন করবেন, নাকি স্পন্সরের কাছে যাবেন, না স্টেক হোল্ডারের সাথে কথা বলবেন, টিম মেম্বারের সাথে কথা বলবেন, ভেন্ডরকে বাতিল করে দিয়ে অল্টারনেটিভ খুঁজবেন? সো এই ধরনের বিভিন্ন গল্প তৈরি করে সিচুয়েশন দিবে। সো এমন কিছু কিছু গল্প দিবে যেখানে ধরেন কিছু কিছু অপশন থাকতে পারে, যে ভেন্ডরের সাথে আলোচনা করে একটা সলিউশন বের করা। সো ইট ইজ ওয়ান অফ দ্য অপশন, যেটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার অথবা অ্যাজ এ স্ক্রাম মাস্টার আপনার হয়তো বা করা লাগতে পারে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেও। সো ভেন্ডর ইজ এ পার্ট অফ দ্য প্রজেক্ট, সে শুধুমাত্রই আমাদের হচ্ছে গিয়ে একটা কম্পিটিটর বা জাস্ট একটা পার্সন যে আমাদেরকে হচ্ছে র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে, এইভাবে ভেন্ডরকে চিন্তা করলে দেখা যাবে এই ধরনের কিছু কিছু অপশন টিক না দিয়ে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। এটা অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি। কন্ট্রাক্টস,
প্রেডিক্টিভে যে তিনটা বেসিক কন্ট্রাক্টের কথা বলা হয়েছে, ফিক্সড টাইপ, রিইম্বার্সমেন্ট টাইপ, এবং টাইম এন্ড ম্যাটেরিয়াল। আর ওদিকে অ্যাজাইলে অ্যারাউন্ড 10টা কন্ট্রাক্টের কথা আলোচনা করা আছে। প্রত্যেকটা কন্ট্রাক্টের ব্যাপারে কনসেপ্ট 100% ক্লিয়ার রাখতে হবে। কখনো কোনো কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত কম। সুন্দরভাবে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে আপনাকে জিজ্ঞেস করতেছে যে এখন তাহলে কোন কন্ট্রাক্টটা নেগোশিয়েট করবেন, বা কোন কন্ট্রাক্টটা আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি কোন কন্ট্রাক্ট নিয়ে কাজ করবেন। ইট ইজ এক্সট্রিমলি লেস লাইকলি যে এরকম ডাইরেক্ট কিছু আসবে। একটা গল্পের সিচুয়েশন দিয়ে দিবে, যে সিচুয়েশনে অ্যাজ এ বায়ার আপনার অবস্থান, অথবা দেখা যাচ্ছে যে ভেন্ডরের অবস্থান বলে দিয়ে তখন হয়তো বা প্রজেক্ট ম্যানেজার হিসাবে আপনাকে ছেড়ে দিল, যে এখন অ্যাজ এ পার্ট অফ দ্য প্রকিউরমেন্ট কমিটি এখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি কোন ধরনের কি কাজ করবেন। ইভেন কন্ট্রাক্ট শব্দটাই ধরুন হচ্ছে কি কোশ্চেনে উল্লেখ করে নাই, কিন্তু আপনি বুঝতেছেন এখন আপনাকে কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে হবে। তখন ওই ওই অপশন গুলা থেকে তখন আপনি সেট করবেন যে যে আমার কাছে ইনফরমেশন গুলা দিয়েছে, যে আমার অবস্থাটা বলেছে, সো এখন আমি কি ফিক্সড টাইপে যাব, না ওইদিকে টাইম এন্ড ম্যাটেরিয়ালের যে দুইটা অল্টারনেটিভের কথা আমার অ্যাজাইলে বইতে মেনশন করা আছে ওই অল্টারনেটিভ গুলাতে যাব, নাকি আরো যে বাকি যেগুলোর কথা বলা আছে, যে আমার অনেক বড় একটা কন্ট্রাক্ট এখানে যে বলা আছে যে চেঞ্জেবল গুলার যে জিনিসগুলা স্কোপ গুলা চেঞ্জেবল সেখানে অ্যাপেন্ডিক্স হিসেবে রাখা যায়, আর যেগুলো নন চেঞ্জেবল মাস্টার সার্ভিস এগ্রিমেন্টের দিকে রাখা যায়। তো এই যে ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে এইগুলা খুবই খুবই ক্লিয়ার থাকতে হবে। বিকজ এমনও অনেক কোশ্চেন আসতে আসতে পারে, বা আমি ফেস করেছি যেখানে অলরেডি ইন ভোগ আছে কিছু কিছু কন্ট্রাক্ট, কিন্তু ওই যে আপনাকে বললাম যে ইভেন্ট বেসড কিছু কিছু রিস্কের কারণে ভেন্ডর বিপদের ভিতরে, ভেন্ডরের কারণে অ্যাজ এ বায়ার আমি বিপদে, বিকজ আমি কাস্টমারের কাছে আমি কাজ দিতে পারতেছি না। অলরেডি কন্ট্রাক্ট ইন ভোগ, কিন্তু কোনো একটা কারণে হয়তো এখন আপনাকে বোঝাচ্ছে যে আপনার কন্ট্রাক্ট মডিফিকেশন করতে হবে উইথ নেগোসিয়েশন উইথ ভেন্ডর। কিন্তু আপনি যে নেগোসিয়েট করবেন, নেগোসিয়েশন করে আপনি কোন ধরনের কন্ট্রাক্ট আপনি প্রপোজ করবেন। সো এই জিনিসগুলোর জন্য এই কন্ট্রাক্টের ব্যাপারে খুবই ক্লিয়ার থাকাটা আমার কাছে মনে হচ্ছে জরুরি। এটা আপনাদের সাথে শেয়ার করেছি যে বিফোর এবং ডিউরিং বিভিন্ন ধরনের ফেজ রিভিউ আর প্রজেক্ট ক্লোজার। এই ফেজ রিভিউ, বিফোর এন্ড ডিউরিং এবং প্রজেক্ট ক্লোজারের কয়েকটা কোশ্চেন তো আমি তো কয়েকটা মাল্টিপল টাইপের ফেস করছি। কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনাকে জানতে হবে যে একটা প্রজেক্ট ক্লোজারে কি কি ধরনের কাজ করা হয়, বা ফেজ রিভিউতে কি কি ধরনের অ্যাকশন নেওয়া হয়, এইগুলা একটু ক্লিয়ার থাকেন আপনারা। অ্যাজাইল সেরিমনিস যে 5টা আছে, কি কি কাজ করা হয়, কে কোন আর্টিফ্যাক্ট ডিফাইন করে, এবং কে কোন আর্টিফ্যাক্ট রিফাইন করে, কোন কোন আর্টিফ্যাক্ট তৈরি করার সময়, বা যেটাকে বলে রিফাইনমেন্টের সময় বা মডিফিকেশনের সময় বা আপগ্রেডেশনের সময় যে ধরনের শব্দ কোশ্চেনে দিচ্ছে, ওইখানে কে বেসিক্যালি কাজটা করবে, কে অ্যাসিস্ট করবে, এবং কে কে উপস্থিত থাকে বা থাকতে পারে, এটা ক্লিয়ার হতে হবে। রেসপন্সিবিলিটি অফ প্রোডাক্ট ওনার বা স্ক্রাম মাস্টার বা টিম মেম্বার, কার ক্ষমতা কতটুকু, কে কোন কাজটা করতে পারে, এটা ক্লিয়ার থাকতে হবে। না হলে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারেন আপনারা কোশ্চেনে, যে টিম থেকে একটা প্রবলেম দিছে, এখন অ্যাজ এ স্ক্রাম মাস্টার এখন আপনি কি করবেন। হয়তো বা তাড়াহুড়ার কারণেই হোক, বা কোশ্চেনে যে একটা প্যাচ দেওয়া আছে প্যাচের কারণে হোক, আপনার কাছে ওই মুহূর্তে মনে হইতে পারে স্ক্রাম মাস্টার হিসেবে ডিসিশনটা আমি দিয়ে দিই, বা আপনার কাছে মনে হইতে পারে এই ডিসিশন তো তো প্রোডাক্ট ওনারে নেওয়ার কথা, তাহলে বলটা তার কোর্টে পাস করে দিই। সো এই ধরনের ভুলভ্রান্তি যাতে না হয়, যে অ্যাকচুয়ালি অ্যাজাইলের ক্ষেত্রে বিশেষ করে টিম কতদূর পর্যন্ত সে কাজ করতে পারে, তার ক্ষমতা কতটুকু, স্ক্রাম মাস্টারের ক্ষমতা কি কি কতটুকু, প্রোডাক্ট ওনারের ক্ষমতা কি, এটা একটু ক্লিয়ার হতে হবে। এই যে যেটা আপনাকে বলছিলাম, যে আন্ডার ডিফারেন্ট সিচুয়েশন
স্ক্রাম মাস্টার, হোয়াট হি ক্যান ডু, হোয়াট হি ক্যান নট ডু, হোয়াট হি শুড ডু, অ্যান্ড হোয়াট হি শুড নট ডু। এই জিনিসটাতে যদি ক্লিয়ার হয়ে যেতে পারে আমরা, তাহলে যতই প্যাঁচ দিক, তাহলে মোটামুটি আপনি জিনিসটাকে ফেস করতে পারবেন যে আমি এখন টিমের সাথে বসে আমি টিমটাকে ফ্যাসিলিটেট করে আমি একটা সলিউশন বের করবো কিনা, আমি কি সরাসরি প্রবলেমটা নিয়ে আমি প্রোডাক্ট ওনারের সাথে আলোচনা করবো কিনা, নাকি সরাসরি আমি এটা স্টেক হোল্ডারের স্পন্সরের কাছে নিয়ে যাব, নাকি আমি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবো। ফয়েজ ভাই, আমার জ্ঞানের ভান্ডার আপাতত এইটুকুতেই শেষ আর কি। আমি চেষ্টা করছি আর কি ভাই, আমার যে কোশ্চেন গুলা পেয়েছি, কোশ্চেন গুলা থেকে যে যে জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে আমি ফেস করছি, আমার কাছে সেই হিসাবে আমি চেষ্টা করছি উপস্থাপন করার জন্য যে আমাদের পড়াশোনার প্রিপারেশনটা কোন লাইনে নিলে ভালো হয়। বাট আমার কাছে আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব, ওই সাজেশনের সাথে আজকে একটা আমি প্রবলেম আমি পোস্ট করেছিলাম, ওইটাও লিঙ্ক। সেই প্রবলেমটা ছিল, একটু মনে করাই দিই যে যে দুইটা প্রজেক্ট ম্যানেজার, এখন শিডিউল দেরি হয়ে যাচ্ছে, একটা প্রজেক্ট ম্যানেজারের সাপোর্ট করতেছে না, এখন কি করা যাবে। তো বেসিক্যালি এটা ছিল একটা প্রোগ্রামের আন্ডারে। সো প্রোগ্রাম ম্যানেজারের কাছ থেকে আমি তার অ্যাসিস্ট্যান্স নিব। এই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে একটা সিঙ্গেল ডেফিনেশন লেস ইম্পর্টেন্ট না, একটা খুব হালকা কনসেপ্টও লেস ইম্পর্টেন্ট না, আমার কাছে যেটা মনে হয়েছে। আমি প্রত্যেকটা ডেফিনিশনে গো থ্রু করেছি এবং চেষ্টা করেছি কোনো কনসেপ্ট যাতে আমি না বুঝা অবস্থায় থাকে। আমি প্রচুর সময় দিয়েছি ভাই, শুধুমাত্র বইয়ের ভিতরে নিজেকে সীমাবদ্ধ রাখিনি। অনলাইন বলেন, ভিডিও বলেন, যেখানে বলেন, আমার টার্গেট ছিল যে আমি মুখস্থ করা জিনিস ভুলে গেলে আমি হয়তো বা ভুলে যেতে পারি, কিন্তু আমার কনসেপ্টে যাতে আমার কোনো ঘাটতি না থাকে, ওইটা আমার ছিল টার্গেট। এবং বেসিক্যালি এইটাই আমাকে অত্যন্ত হেল্প করেছে আমার কোশ্চেন গুলা অ্যাপ্লাই করার জন্য। যাই হোক, আমার তরফ থেকে ফয়েজ ভাই, আমার বক্তব্য মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ। এখন আই এম হ্যান্ডিং ওভার দ্য ফ্লোর টু ইউ এগেন, ফয়েজ ভাই। থ্যাংক ইউ মাহবুব ভাই, ইটস এ ভেরি নাইস প্রেজেন্টেশন। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে ডিটেইল রুট কজ অ্যানালিসিস করলেন আর কি। তো আমি আলহামদুলিল্লাহ, তো আমি অনেকদিন থেকে ফিডব্যাক নিচ্ছি, তো এত ডিটেইল ভাবে পাই নাই আর কি। অনেকে তো অনেকভাবে নিজেকে প্রেজেন্ট করছে জিনিসপত্রগুলা, কিন্তু আপনি যেভাবে একদম পুরা মনে থাকে না তো। লোকজন যখন পরীক্ষা দিয়ে আসে, পরীক্ষা দিয়ে আসার পরে ভুলে যায় যে ভাইয়া আল্লাহ ভুলে গেছি কি কি যেন করলাম। কিন্তু আপনি যেভাবে জিনিসটা সবার সামনে প্রেজেন্ট করলেন, আই থিংক পিপল উইল বি হেল্পফুল বাই উইথ ইউর টিপস। আশা করি, করতেছি ইনশাআল্লাহ যে যারা এখানে স্টুডেন্ট হিসেবে আছেন তারা হয়তো ইনশাআল্লাহ আমার ধারণা লাভবান হবেন আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা? ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ অর কোশ্চেন্স, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। সরাসরি করতে পারেন, কোনো সমস্যা নাই। মাইক্রোফোনটা অন করেন, অন করে প্রশ্ন করেন। আমরা ইনশাল্লাহ ফিক্স করার চেষ্টা করব। ওকে, সো নাও ইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আজাদ ভাই, শুনতেছি, বলেন প্লিজ। ভাই, উনার বক্তব্যের কি রেকর্ডিং আছে নাকি? আর রেকর্ডিং রেকর্ডিং করতেছি। কি হচ্ছে? রেকর্ডিং করতেছি আর কি। হ্যাঁ, রেকর্ডিং পাবো? করে পাবো মানে আমি ইউটিউবে আপ করে দিব, আমাদের ইউটিউব চ্যানেল থেকে লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই পাবেন। এখন আপনারা থ্যাংক ইউ। মানে আমার এখানে ভয়েস আমি দেখলাম কিছু কিছু জায়গায় আমার ইন্টারনেটের সমস্যা ছিল, পরে আমি আমার লিঙ্কটা চেঞ্জ করছি, করে আমি ডাটাতে সুইচ করছি। তো কিছু কিছু জায়গা দেখলাম একটু একটু ভেঙে গেছে, আদারওয়াইজ পাবেন ইনশাল্লাহ। এখন কালকে অথবা পরশু দিয়ে দিব ইনশাল্লাহ, পাবেন। অসুবিধা নেই ভাই, আমি আমার এই পাওয়ার পয়েন্টের স্লাইডটা আমি গ্রুপে পোস্ট করে দিয়ে রাখবো না, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে পারেন। পাবেন ইনশাল্লাহ। প্রশ্ন করেন ভাই, কি প্রশ্ন? যেমন আমাদের অনেক প্রশ্ন, কিভাবে প্রিপারেশন নিলেন উনি তো বললো। তারপরে আপনার কয়টা মক এক্সাম দিচ্ছে, আসসালামু এটা প্রশ্ন আলাইকুম। করতে পারেন। হ্যাঁ জি ভাইয়া। নিতারিক ভাই, কি অবস্থা আপনাদের? আপনাদের এই শান্ত তো মানুষ ডুবাই ফেলাই পড়ে ভাই, পরীক্ষা টরীক্ষা দিতেছেন না মিয়া? আচ্ছা সবাই বলেন। প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিবে এই ডিসেম্বর নাগাদ। বেশ 8-10 জন পরীক্ষা দিবে আর কি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ইনশাল্লাহ। ভালো খুব ভালো। ওকে, জি ভাই প্লিজ। আমার প্রশ্ন ছিল, থ্রি পির বাইরে কি কোনো প্রশ্ন বা কোনো কিছু দেখার প্রয়োজন আছে কিনা, মাহবুব ভাইয়ের কাছে প্রশ্ন আর কি। এবং কয়টা মক দিয়েছিলেন উনি, একটু জানতে চাচ্ছিলাম।
আচ্ছা তারিক ভাই, এই কোশ্চেনটা খুব মানে প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন করছেন। বাট আমি মক অনেক দিয়েছি ভাই। হ্যাঁ, কম বলবো না, অ্যারাউন্ড আমি 4টা ফুল মক দিয়েছি। একটা মক দিয়েছি আমি ইয়ে থেকে, উম, একজনের কাছ থেকে ধার করে আর কি, ইয়ে থেকে, স্টাডি হল থেকে। সো মক থেকে আমি যেটা, 4টা মকের থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেটা হয় আর কি, অল বেসিক্যালি প্রসেস বেসড আমার কাছে যেটা মনে হয়েছে কোশ্চেন গুলা। আর এর থেকে একটু অ্যাডভান্স লেভেল ছিল যেটা স্টাডি হল, যেটা কনসেপ্টকে নিয়ে নাড়াচাড়া করেছে। সো আমার অ্যাডভাইসটা থাকবে যে মকে যত বেশি খারাপ করবেন আমার কাছে মনে হচ্ছে তত বেটার। মককে খারাপ করে মানে কি বলবো, ডিসহার্টেন হওয়ার কিছু নাই। কারণ মেন পরীক্ষায় কোশ্চেনটা রাইটলি অ্যান্সার করার জন্য ইউ নিড টু ক্লিয়ার ইউর কনসেপ্ট। যতটা না সময় আমি ভাই পরীক্ষায় অ্যান্সার কোশ্চেনের পিছনে দিয়েছি, তার থেকে আমি ডাবল সময় দিয়েছি ভাই। যে কোশ্চেনটা আমি পারি নাই, ভুল করেছি, কেন কেন আমার কোশ্চেনটা রং ছিল এবং অন্যগুলা রাইট। ইভেন আমি যে কোশ্চেন গুলো রাইট করেছি, হয়তো দেখা গেছে আমি পুরোপুরি বুঝি নাই, বাট আমি অ্যান্সার করছি এবং এটা রাইট হয়ে গেছে। ওইটার পিছনে আমি সময় দিয়েছি যে কেন ইট ইজ বেসিক্যালি রাইট। সো আমি আপনাদেরকে যেটা বললাম, আমি শুধু কিন্তু পিএমআই এর যে বইগুলা সাজেস্ট করেছে, যে গাইড বইগুলো হবে, বিভিন্ন বই, এইগুলোর ভিতরে আমি নিজেকে মানে সীমাবদ্ধ রাখিনি। আমি এক্সক্লুসিভলি আমি প্রচুর সময় দিয়েছি অনলাইনে, যে আমার কনসেপ্টের কি, কোথায়, হোয়াই নট, হোয়াই হাউ, কেন এটা হচ্ছে, কি হচ্ছে, কোন সিচুয়েশনে কি হচ্ছে, খুঁটিনাটি যা যা আছে আমি সব বইয়ের ভিতরে আমি একটা একটা করে উঠেছি। আমার বই বিকেমে নোটবুক। সো আপনাদের টার্গেট থাকবে যে আপনার ছোটখাটো কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। একটা পার্টিকুলার প্রসেসে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে, অ্যাক্টিভিটিস গুলো কেন নেওয়া হচ্ছে, ওই অ্যাক্টিভিটিস গুলোর সাথে রিলেটেড টুলস এন্ড টেকনিক্স আমি ইউজ করছি, এই অ্যাক্টিভিটিস থেকে আউটপুটটা কেন বেরোচ্ছে, এবং ওই আউটপুটটা ইন ফিউচারে কোথায় যায় ব্যবহার হচ্ছে, কোন সিচুয়েশনে আপনি টিমের সাথে কিভাবে হ্যান্ডলিং করতেছেন, কার সাথে কোথায় যাচ্ছেন, কি ধরনের মিটিং এ ইউজ করতেছেন, কি ধরনের আপনি কোন সিচুয়েশনে আপনার ইন্টারপার্সোনাল টিম স্কিল ইউজ করবেন। ইউ নিড টু বি ক্লিয়ার অ্যাবাউট দ্য কনসেপ্ট। মুখস্থ করে খুব বেশি পার পাওয়া যাবে না। বা আপনি যদি মনে করেন আমি 10,000 কোশ্চেন আমি সলভ করে পরীক্ষার হলে হাজির হব, তাতেও লাভ নেই। আপনি 200টা কোশ্চেন সলভ করলেন, কিন্তু 200টা কোশ্চেন প্লাস আপনার পড়াশোনার মাধ্যমে আপনি কনসেপ্ট ক্লিয়ার করছেন, ওই 200টা কোশ্চেন আমার কাছে মনে হয় না। আচ্ছা, মাহবুব ভাই, আপনার কি উত্তর শেষ? আপনি তাহলে 3P পাশাপাশি স্টাডি হল মানে একটা সেট করছেন না? এটাই তো বললেন নাকি? জি ভাই, আমি স্টাডি হলের একটা সেট করছি। আমি একটা সেটটাই করছি এবং ওইটা দেখে মোটামুটি আমার কাছে মোটামুটি আইডিয়া হয়েছে যে বেসিক্যালি আমি যে খুব বেশি বই ঘন ঘন পড়ে মাথার ভিতরে জিনিস ঢুকায় রাখার চেষ্টা করতেছিলাম আমি ইনিশিয়ালি, ওই স্টাডি হল করার পরে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা উল্টাটা চেঞ্জ হয়ে গেল, যে যতটা না আমার মনে রাখার আমি চেষ্টা করছিলাম, তার থেকে আমার ফোকাসটা চেঞ্জ করেছি আমি ওই পরীক্ষা দেওয়ার পরে কনসেপ্টের দিকে। ওকে, সো 3P এবং স্টাডি হল। তো আর আপনি যেটা বলছেন যে আসলে স্কোরিং এর চাইতে আপনি ওই যখন পরীক্ষা দেওয়ার পরে যেগুলো ভুল হয়েছে সেগুলো আপনি নিয়ে বেশি কাজ করছেন, তাই না? জি, জি ভাই। সো তুষার, তোমার জন্য একটা টিপস আর কি এটা। তুমি নাম্বার কম পাইতেছো, এটা ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যাতে জি একই জি। ভুল একই ভুল বারবার না হয় আর কি, তুমি যদি বারবার একই ভুল করো, ওইটা নিয়ে আত্মস্থই কথাটা আসলে এখানে ওই জন্য ইউজ করছে। তুমি যদি বারবার একই ভুল করো তখন তো সমস্যা। একটা জি ভুল একবার হইতে পারে, একবার হলো ওটা দেখে ফেললা, শিখে ফেললা, ওটা বুঝে ফেললা। আর অস্থির হলে সমস্যা আর কি প্রশ্নের মধ্যে। এই এই জন্য টাইম প্রেশার। আমি আসলে আপনাদেরকে 4 ঘন্টা পরীক্ষা দিতে বলে এই কারণে, কারণ উনি যে এতগুলো কথা বললো না, দেখেন আপনি কিন্তু চিন্তা করেন, উনি কিন্তু এই 180টা প্রশ্ন 230 মিনিটে দিচ্ছে, এবং তার মধ্যে ওনার ব্রেনের যে প্রসেসিং গুলা, তো এটা তো আসলে প্র্যাকটিস না করলে হয় না। অনেকে এই 4 ঘন্টার পরীক্ষা বাসায় প্র্যাকটিস না করে পরীক্ষার হলে চলে যায়, তো তখন তাদের এই সমস্যাটা হয় আর কি। তো এই জন্য টাইম প্রেশারটা করা উচিত। আর আমি একটা সাজেশন এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে মানে আমাদের যে সিমুলেশন আছে, আমাদের সিমুলেশনের আপনি যদি এর বাইরে প্রশ্ন ইউজ করতে চান, আপনি শুড গো টু স্টাডি হল। আসলে স্টাডি হল পিএমআই প্রশ্ন তো, এটা $55 মনে হয় নিবে। $55 নিলে মনে হয় 800 প্লাস সামথিং কোশ্চেন পাওয়া যায়। সো দিস ইজ গুড। অনলাইনে অনেকে ফ্রি অফার করে। অনলাইনে ফ্রি গুলা আপনারা করিয়েন না, এটা আমি রিকোয়েস্ট করব। কারণ
এটার ওয়েটেজ কম থাকে। ওয়েটেজ মানে কি, প্রশ্নগুলো এমন ভাবে তারা করে, এমন ভাবে এক্সপ্লেইন করে, আপনি খুব কনফিউজড হবেন। এবং তখন দেখা যায় যে আপনি আপনার যে যেভাবে চিন্তা করছেন, সাজাইছেন, তো সে এমন একটা প্রশ্ন করবে, প্রশ্নের আসলে মেরিট কম থাকে এবং অনেক কনফিউশন রেইজ করে অ্যান্সার গুলা দেয়। অনেক সময় এক্সপ্লেনেশনও থাকে না। তো তখন দেখা যায় যে জিনিস আপনি যেটুকু বুঝছেন সেটা আসলে একটু খচখটো লাগে আর কি। এই জন্য পরীক্ষার আগ পর্যন্ত আসলে 3P ইজ গুড, আর স্টাডি হল ইউজ করতে পারেন। এই দুইটা শুড বি ভেরি ফাইন। এর বাইরে আসলে যাওয়ার প্রয়োজন আমি মনে করি না। আর পিএমপি পাশ করার পরে আপনি তারপরে এসব টুকটাক জায়গায় দেখতে পারেন, নিজেও কন্ট্রিবিউট করতে পারেন। ঠিক আছে না? ওকে, নেক্সট কোশ্চেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ মশিউর ভাই। জি ভাই, আমার মাহবুবের কাছে জানতে চাওয়া হলো যে আমরা তো দেখি যে চুজ টু, চুজ থ্রি এরকম থাকে, এরকম টাইপের কয়টা ছিল, মানে কিরকম আসে আর কি। যেমন একটা উত্তর হবে এরকম কেমন ছিল, আর এরকম দুইটা তিনটা আনসার চাইছে এরকম কোশ্চেন কেমন ছিল ওনার সময়টাই। ধন্যবাদ। আচ্ছা, ওই যে মাল্টিপল চয়েস কয়টা ছিল, ড্র্যাগ এন্ড ড্রপ কয়টা ছিল, চেক বক্স, চুজ টু চুজ থ্রি চেক বক্স কয়টা ছিল, তারপরে আপনার ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা টিক চিহ্ন দেওয়া, এই ধরনের কি কি প্রশ্ন ছিল, এগুলা এইটা জানতে ড্রাগন আছে। ড্রপস। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপস। আচ্ছা, আহ, আমার মনে আছে? ক্ষেত্রে আমার ক্ষেত্রে 99% ছিল, 98% ছিল আমার হচ্ছে গিয়ে জাস্ট খালি টিক। অল্প এক- কিছু ছিল, অল্প কিছু টিক ছিল টিক টিক হচ্ছে মানে চারটা অপশন ছিল, একটা রাইট হবে, এটা তো। চারটা ফোর। জি জি ভাই। রেডিও আর বাটন। কিছু ছিল, অল্প কিছু ছিল যেটা আপনার হচ্ছে গিয়ে ওকে টু অ্যান্সার, চুজ থ্রি টু, অ্যান্সার এরকম, চুজ থ্রি। চুজ টু আর চুজ থ্রি। একটা খালি আমি পেয়েছিলাম ড্র্যাগন ড্রপ, সেটা আপনার সাথে বলছিলাম যে একটা সোল প্রবলেম দেওয়া আছে, এখন চার ধরনের চার্টের ছবি দেওয়া ছিল, এখন কোন চার্টটা আমি এখানে ইউজ করব, এটা ছিল একটা। এটা কি মানে ড্র্যাগ এন্ড ড্রপ নাকি টিক মারতে হয়েছিল? ও সরি, এটা টিক, আমার ক্ষেত্রে কোনো ড্র্যাগন ড্রপই ছিল না। ও, তাহলে তো আপনি বেঁচে গেছেন। তার মানে আপনি একটা কোনো পেছেন টিক চিহ্ন, তাই না? জি জি। একটা পেছেন বাট ওই টিক যে আপনাকে চিহ্ন। বললাম যে ভাই, যে চার্ট আছে কিন্তু চার্টের কোনো নাম নাই, ও, প্রবলেম দেওয়া আছে। চার্টটা দেখে বুঝতে হবে এটা কোন চার্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। চার্টের কারণ নাম আপনি নাই। মনে মনে বুঝতে, না আপনি মনে মনে বুঝতেছেন যে এই প্রবলেমের জন্য আপনার হয়তো বার্ন আপ অথবা বার্ন ডাউন লাগবে, অথবা কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম লাগবে। কিন্তু আমি যদি না জানি এই তিনটা জিনিস দেখতে চেহারা কিরকম, আমি তখন কিন্তু ওই চারটা চার্ট থেকে আমি বুঝতে পারবো না। ও, এই কাম করছেন না? এটা তো নতুন নিয়ে আসলো তাইলে, ছবির মধ্যে টিক মারা তো এর আগে কেউ পায় নাই। আপনি পাইছেন না? জি তাহলে তো জি। ক্লাসের মধ্যে কইতে পারবো যে ভাই টিক মারা কোশ্চেন আসা শুরু হয়েছে। তার মানে ডায়াগ্রাম দিছে, বার্ন ডাউন, বার্ন আপ, কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম, ভেলোসিটি, এরকম চারটা চার্ট দিছে, চার্ট দিয়ে বলছে, একটা কোশ্চেন দিয়ে বলছে কোনটা রাইট হবে টিক মারো, তাই তো? না, কোনটা রাইট হবে এটা তো ডাইরেক্টলি বলা নাই। এখন আচ্ছা আপনি আচ্ছা, অ্যাজ এ কোনটা? আপনি প্রজেক্ট ম্যানেজার বুঝতেছেন যে এই অ্যানালাইসিসটা বা এই চার্টটা আপনাকে রিভিউ করতে হবে, রিভিউ করে তারপর আপনি আইদার আপনি স্টেক হোল্ডারের কাছে নিয়ে যাবেন, অথবা আপনি স্পন্সরের কাছে আপনি জিনিসটা উপস্থাপন করবেন। ও আচ্ছা এখন আচ্ছা আচ্ছা, আপনাকে বুঝছি বুঝছি। ও, থ্যাংক ইউ, জিনিসটা হ্যাঁ। এরকম, কোনো হুম। ডাইরেক্ট কোশ্চেন নাই, দেয়ার ওয়াজ নো ডাইরেক্ট কোশ্চেন। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনাকে সিচুয়েশন দিয়ে বলছে এই ঘটনা ঘটছে, এখন স্টেক হোল্ডারের সঙ্গে কথাবার্তা বলবা, কি করবা বলো, তাই তো? হ্যাঁ, তো যাওয়ার আগে আমাকে তো নিজেকে একটা জিনিস, একটা ডেটা নিয়ে যেতে হবে তার কাছে। সো কোন চার্টটা আমি স্টাডি করে আমি ডেটাগুলো নিয়ে আমি তার কাছে যাবো, বাহ, জিনিসটা এরকম আর কি ভাই। মজা তো, লাইক ইট। থ্যাংক ইউ ভাইয়া। বাট আচ্ছা, মানে উনি যেটা বলছেন সেটা আমি একটু করি, মনে করেন 170 আউট অফ, যদি 99% বলছে, 99% বললে ওইখানে একটা আর দুইটা হয় আর কি। তো ধরেন আর কি যে 180টার মধ্যে আউট অফ 175 এর মতো উনি পাইছেন হচ্ছে রেডিও বাটন বলে আর কি এটাকে, রেডিও বাটন। আর একটা পাইছে টিক চিহ্ন, কোনো ড্র্যাগ এন্ড ড্রপ পায় নাই, আর চেক বক্স সম্ভবত দুই তিনটা। আপনি তো লাকি পার্সন তাইলে, চেক বক্স পান নাই তো, ভালো তো, মাশাল্লাহ। আচ্ছা, নেক্সট। আর কার প্রশ্ন আছে ভাইয়া? প্রবলেমটা ছিল যে, বাট প্রবলেমটা হয়েছিল ভাই ম্যাক্সিমাম কেসেই, মানে আমার কোশ্চেন গুলা ছিল খুব কনফিউজিং। নর্মালি তো ধরেন কোনো কিছু না বুঝলে আমরা দুইটা বাদ দিয়ে ফেলাই আগে, তারপরে বাকি দুইটা নিয়ে যুদ্ধ করি। কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে যে চারটাই কনফিউজিং আসছে, এরকম কিছু পাইছি আমি। এনি ওয়ান ও ক্যান ডু রাইট অ্যান্সার, বা তিনটা কনফিউজিং দিয়েছে, একটা বাতিল করে দিতে পারতেছে ইনস্ট্যান্ট, এরকম ছিল অনেক। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কনসিকোয়েন্স
তুষারের একটা স্ক্রিনশট আমাকে দিছিল, সে নাকি গ্রুপে দিছে মনে নাই। তো আমি দেখলাম ওইখানে স্টাডি হলের একটা অ্যানালিসিস। তো সে যেগুলো ভুল করতেছে সেগুলা লম্বা সময় ধরে অ্যান্সার করছে, আর যেগুলো রাইট সেগুলো কম সময় নিছে। তো তখন আমার মনে পড়লো যে আমরা আগে একটা টিপস ইউজ করতাম আর কি, পরে এটা আমি বলতে ভুলে যাই। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা প্রশ্ন পড়ে খুব কনফিউজড হবেন, চারটা অপশন পড়ে আপনার মানে আছে না মনের মধ্যে আসলে কনফিউশন রেজ করে, কিন্তু মন প্রথমের দিকে আপনি মোটামুটি পড়ে আবছা আবছা বুঝতে পারছেন, আপনার মনে হচ্ছে বিটা সম্ভবত ঠিক আছে। এরপরে আপনি আবার যখন ডিটেল অ্যানালিসিস করছেন, করে দেখছেন যে সিটা ঠিক মনে হচ্ছে, এসব ক্ষেত্রে আসলে বিটাই মোস্ট অফ দ্য কেসে রাইট হয়, সিটা রাইট হয় না। মানে আপনি যখন প্রচুর স্টাডি করবেন, স্টাডি করার পরে একটা পারসেপশন তৈরি হয়, তো সেক্ষেত্রে তখন আমরা বলি যে ভাই ইউ শুড হ্যাভ কনফিডেন্স অন ইউর পারসেপশন। এটা কিন্তু আসলে আপনি একটা স্টেজে যাওয়ার পরে আর কি, অভিজ্ঞতার একটা দাম আছে না। তো আপনি যখন দেখবেন যে আপনার মোটামুটি স্টাডি হয়েছে ভালো, এবং আপনি একটা প্রশ্ন পড়ে আপনার একটা পারসেপশন মন টানছে এইদিকে, কিন্তু আপনি টিক মারার আগে আপনি আরো দু তিনবার পরে একটু চিন্তা করতে চাচ্ছেন, সো ইউ আর ইউজিং ইউর ব্রেইন, তখন আপনি ব্রেনটাকে ইউজ করে যে প্রশ্নটা পিক করবেন মোস্ট অফ দ্য কেসে দেখা যায় সেটা ভুল হয়ে যায়। তো আমারই এটা এটা হয়েছে। এই জন্য ওকে। তখন আমি বললাম যে এটা সাজেশনটা তোমাকে দিব, সেটা হচ্ছে যে তখন তুমি এইসব প্রশ্ন যখন দেখবা, তোমার ওই টাইমিংটা দেখে আমার মনে হলো তুমি যেগুলা ভুল করছো সেগুলো লম্বা সময় নিচ্ছ, তার মানে যে এটা জি প্রশ্ন তুমি তুমি একটা সিলিং ইউজ করবা। হ্যাঁ, যে সিলিংটা হচ্ছে 80 সেকেন্ড, 80 সেকেন্ড অথবা 85 সেকেন্ডের উপরে আমি কোনো প্রশ্ন নিয়ে ভাববো না। তো এর মধ্যে জি। তোমার যেটা মনে হবে আল্লাহর রাস্তায় ওইটা ঠিক মেরা চলে যাবা সামনে, আর পিছনে তাকানোর দরকার নাই, ঠিক আছে না? ওকে, আচ্ছা নেক্সট কার প্রশ্ন আছে? জি জি। আর জি কারো কোনো ভাইয়া, প্রশ্ন নাই? আমি আচ্ছা, মশির ভাই জি ঠিক আছে ভাইয়া, প্লিজ। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আবহাওয়ার কাছ থেকে, যে আমরা যেমন গত লিসনে আমরা লিসন থ্রিতে গত সেশন আমরা পড়ছি যে কন্ট্রাক্ট টাইপস গুলো, যে এতগুলো টাইপস পড়ার সময় মাহবুব আপনি কি মানে মুখস্থ করা বা এরকম কিভাবে এগুলো খেয়াল মানে করতে পারছেন, কনসেপ্টের সাথে মিলানোর যে বিষয়টা, যেমন সিপিএফএফ আবার সিপিআইএফ এরকম অনেকগুলো, আপনার ক্ষেত্রে আপনি এগুলো কিভাবে কভার করছেন? সো ইয়োর ভাই টিপস। প্রথমে টিপস হচ্ছে গিয়ে, প্রথমে যেটা আপনাকে বললাম যে ভাই আমি প্রথমে আসলে পড়ার প্যাটার্নটা, আমি যেহেতু প্রথম দিকে যে ছিল যে আমি মুখস্থ করা শুরু করেছিলাম লিটারেলি, আমি কোন কন্ট্রাক্টটা কি আমি মেমোরাইজ করছি। কিন্তু যখন বিভিন্ন সময় পরীক্ষাগুলো দেওয়া শুরু করলাম তখন দেখলাম যে কোশ্চেন গুলা যখন ডাইরেক্ট আসতেছে তখন আমি পারতেছি, বাট যখন হচ্ছে কি স্টাডি হলের কোশ্চেনের ভিতরে গেলাম তখন দেখলাম যে তারা সিচুয়েশনটা এমন ভাবে ক্রিয়েট করে দিয়েছে যে আমার কাছে তো কন্ট্রাক্টের ডাইরেক্ট কোশ্চেন নাই, বাট আমি তো মুখস্থ করছি। তখন দেখলাম যে কন্ট্রাক্টেড কোশ্চেন গুলা, রিলেটেড কোশ্চেন গুলো আমি পারি নাই। তখন আমি আবার নতুন করে আবার কন্ট্রাক্টের পেজ গুলো পড়া শুরু করছি এবং বোঝার চেষ্টা করলাম। কিন্তু দেখলাম যে বইয়ে যে লাইনগুলোর কথা বলা আছে দ্যাট ইজ নট এনাফ টু আন্ডারস্ট্যান্ড ভালোভাবে। তখন আমি অনলাইনে আরো ঘাটাঘাটি শুরু করলাম যে অ্যাকচুয়ালি কোন কন্ট্রাক্টটা বলতে কি বোঝাচ্ছে, আরো ডিটেলস 4 5 6 লাইন এক্সট্রা কি আছে ওখানে, কি ধরনের সিচুয়েশনে ধরেন কোন ধরনের কন্ট্রাক্টটা রেকমেন্ডেড। সো এরকম করে করে তখন আমি ফার্দার আমার আন্ডারস্ট্যান্ডিংটা ইনক্রিজ করি। ওয়েল, এখানে আমি যদি অ্যাড করি, হ্যাঁ, এটা একটা আপনি যখন আপনার লার্নিং যখন একটা স্টেজ চলে যাবে, তো মাহবুব ভাই এটা অবশ্য প্রথমের দিকে বলেছিল যে আপনি যদি প্রশ্ন ভুল করেন, প্রশ্ন ভুল করার পরে আপনার যদি মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তো তখন আপনি যেটা ভুল করছেন সেটা আপনি তখন নেটে সার্চ দেওয়াটা হতে পারে, তখন নেটে নেটে সার্চ করে দিতে পারেন। ভেরি স্পেসিফিক কন্ট্রাক্টের ডিটেইলটা, প্রেডিক্টিভ কন্ট্রাক্টের ডিটেইলটা পিএম বক্স 6-এ একটু ডিটেইল করা আছে। অ্যাজাইলটা নাই, অ্যাজাইলটা অ্যাজাইল প্র্যাকটিস গাইডেই আছে, বাট আপনি এটার অ্যাপ্লিকেশনটা তখন যেটা করতে হবে, যেমন মনে করেন যে আপনার এই যে যেমন টিয়ার মাল্টি টিয়ার স্ট্রাকচার নেটওয়ার্ক, তো আপনি গুগলে সার্চ করার সময় একটু আপনার এই সিনট্যাক্স গুলো একটু ডিফাইন করতে হবে। যেমন গুগল, আপনি তখন বলবেন যে অ্যাজাইল মাল্টি টিয়ার স্ট্রাকচার কন্ট্রাক্ট, এভাবে আপনি যদি গুগলকে একটু বলেন তখন দেখবেন সে আপনি শুধুমাত্র মাল্টি টিয়ার স্ট্রাকচার বললে অনেক কিছু চলে আসবে। তো সেক্ষেত্রে যেহেতু অ্যাজাইলের কন্ট্রাক্ট, তো অ্যাজাইল অথবা আপনি স্ক্রাম, মাল্টিটিয়ার স্ট্রাকচার, এই ধরনের যদি কথাবার্তা ইউজ করেন, তো তখন দেখবেন সে একটু স্পেসিফিক আপনাকে দেখাবে। তো যে আপনার যে টপিকটা আপনি বুঝতে পারছেন না, তো ওই টপিকটা অথবা পিএমপি লিখেও দিতে পারেন, পিএমপি সার্চ মানে অ্যাজাইল মাল্টিটিয়ার স্ট্রাকচার পিএমপি, অথবা
এসিপি এ ধরনের দিলেও দেখবেন আপনাকে কিছু প্রেসাইজ তথ্য সে দিবে। এখন তো গুগলের আবার এআই জেনারেটেড কিছু তথ্যও দেয়, দেখলাম ভালোই, এগুলো খারাপ না। কিন্তু আপনাকে আসলে প্রথমে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। তারপরে আপনি যখন সিচুয়েশন বেসড ক্লারিফিকেশনে যাবেন তখন ক্লিয়ার হবে আর কি। এই জন্য পরীক্ষা বাসায় একটু প্র্যাকটিস ট্যাকটিস করলে তখন ক্লিয়ার হবে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর জি কারো জি প্রশ্ন ফয়েজ আছে ভাই। কিনা? সেন্টার আসসালামু নিয়ে কিছু আলাইকুম। বল। জি, রাইসুল হাসান ভাই প্লিজ। জি, আমি মাহবুব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই যে যে সিনারিও গুলা তৈরি করে এক একটা কোশ্চেন, যে এইগুলা পড়ে কি আমরা 230 মিনিটে কাভার করতে পারবো কিনা, অথবা আপনি কি সবগুলা কোশ্চেন কি টাচ করতে পারছিলেন কিনা এই সময়ের মধ্যে? এটা ভাই আপনার দুইশোটা অভিজ্ঞতা একটু তিরিশটা জানতে চাচ্ছিলাম। দুইশোটা মানে মানে টোটাল একশো 180 কোশ্চেন, একশো 180টা আশিটা কোশ্চেন। কোশ্চেন যে 230। জি, এটার জন্য আসলে প্র্যাকটিসের বিকল্প নাই ভাই। আপনাকে কমপ্লিট 4 ঘন্টা পরীক্ষা, প্র্যাকটিসের বিকল্প নাই। এটাতে আপনাকে ভাগ করে নিতে হবে যে প্রথম 60টা কোশ্চেন আমি কত মিনিটে দিব, পরের 60টা কোশ্চেন কত, পরের 60টা কোশ্চেন কত। তো আমি বাসায় বসে যখন আমি 4 ঘন্টার মক দিয়েছি এবং পরীক্ষার হলো যখন গিয়েছি, তখন একটা সেম সিচুয়েশন আমি ফেস করেছি। সেটা হচ্ছে যে যখন পরীক্ষা স্টার্ট হয় তখন ব্রেনটা স্লো কাজ করে। যত সময় পার হয়েছে আমি দেখছি ব্রেনটা ফাস্টার কাজ করে। সো ফয়েজ ভাই মাঝখানে বলতেছিলেন যে সেন্টার নিয়ে একটা কথা বলতে যাচ্ছিলেন। সো সেন্টারের ব্যাপারে এর সাথে আমি একটু ল্যাঙ্ক করে দিই যে আপনার আসলে টাইমের ভাগটা কিরকম ভাবে হবে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন। আপনি যখনই প্রথম 60টা কোশ্চেন শেষ করবেন আপনার কাছে অপশন আসবে রিভিউ করার অথবা এন্ড করার। সো আপনি যদি এন্ড করে দিয়ে আপনি 10 মিনিটে ব্রেকে চলে যান, আপনার ওই যে 60টা কোশ্চেন শেষ করে দিলেন এটা কিন্তু ভ্যানিশ, এটা থেকে আপনি আর ব্যাক করতে পারবেন না। অনুরূপ ভাবে 61 থেকে আবার 120, সেম সিচুয়েশন 121 থেকে 180। সো যখনই আপনি বাসায় যখনই ওই 4 ঘন্টার ফুল এক্সাম প্র্যাকটিস করবেন, আপনার মাথায় রাখতে হবে যে আপনি ইনিশিয়াল 60টা কি 70 মিনিটে শেষ করবেন না 80 মিনিটে শেষ করবেন। এই যে 70 বা 80 এটা কিন্তু ইনক্লুডিং আপনার রিভিউ। তার কারণ 60টা কোশ্চেনের ভিতরে অনেক কোশ্চেন থাকবে কনফিউজিং, আপনি ডিসিশন নিতে পারতেছেন না আমি কি সি তে ক্লিক করব না বি তে ক্লিক করব। কিন্তু ইন দ্য মিন টাইম আপনার ওইটার পিছনে সময় দিতে যাওয়া যাবে না। আপনার মাথায় ইনস্ট্যান্ট যেটা আসতেছে ওইটা টিক মেরে আপনাকে রিভিউতে চলে যেতে হবে, ফ্ল্যাগ করে চলে যেতে হবে। সো দ্যাট আপনার হাতে যে টার্গেটেড আপনি টাইম ধরেছিলেন যে 70 মিনিটস বা 60 মিনিটস বা 80 মিনিটস আমি প্রথম 60টা শেষ করব, আপনি তো টাইমার দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। সো হাতে আপনার যখন 60টা কোশ্চেন অ্যান্সার করা শেষ হয়ে গেছে, ওই বাকি সময়ের ভিতরে আপনাকে যে রিভিউ গুলো ফ্ল্যাগ করছিলেন ঘেটাঘাট ঘেটাঘাট ওগুলো আপনি রিভিউ করবেন। তো এই টাইম ম্যানেজমেন্টের কথা আপনি যেটা বলছেন ভাই, এটাও প্রথম দিকে আমার সময় লাগছে। আমার কাছে যদিও নিজের মতো করে বাসায় পরীক্ষা দিচ্ছি, টাইম ধরার বা কোনো রেস্ট্রিকশন নাই। সো প্রথম পরীক্ষাটা ডেফিনেটলি আমি টাইমের ভিতরে শেষ করতে পারিনি। সেকেন্ড পরীক্ষাটা থেকে আমি টাইম একটু কমাইছি, এবং তারপরের পরীক্ষাগুলো আল্লাহর রহমতে যেটা বললাম যে প্র্যাকটিস করলে যেটা হয়, খুব তাড়াতাড়ি কোশ্চেন পড়া, কোশ্চেনটা বোঝা, উইদিন শর্ট টাইম অপশন সিলেক্ট করা। সো এইটা যত বেশি প্র্যাকটিস করবেন ভাই তত বেশি দেখবেন যে আপনার টাইম ম্যানেজমেন্টটা তত ফাইন হচ্ছে। প্র্যাকটিসের বাইরে কোনো থিওরি কাজ করবে না টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। এই এই কালচারটা যদি বুঝে ফেলেন না, পিএমআই তো আসলে একটা কালচার প্র্যাকটিস করে। প্র্যাকটিস ট্যাকটিস করতে গেলে কালচারটা যখন বুঝে ফেলবেন, ভাও বোঝা বলে না, ভাও বোঝা, ইশারা ইঙ্গিতে ভাও বুঝা ফেলাইবেন, তখন ওই প্রশ্ন পড়লে দেখা যায় ভাও বুঝা ফেলাইছেন। তো এইটা তখন সময়টা কমায় ফেলবে আর কি। আর আপনি রিভিউ করছেন নাকি মাহবুব ভাই? কয়টা রিভিউ করছেন? রিভিউতে কত সময় দিচ্ছেন? রিভিউতে কি প্রশ্ন চেঞ্জ করছেন, উত্তর ভাই চেঞ্জ করছেন? ভাই আপনি যেটা প্রথমে একটা কথা বললেন না ভাই, আপনি তো আমাদের ক্লাসের সময় বলতেন প্রথমে যেটা মাথায় আসে ওইটাই ভালো। এবং আমি যখন রিভিউ করছি আল্লাহর রহমতে, আমি যে টাইম যে প্ল্যান করছিলাম আমি প্রতিটা জায়গাতে আমি অ্যারাউন্ড 10 থেকে 12 মিনিট আমি টাইম আমি সেভ করতে পারছিলাম রিভিউ এর জন্য। তো রিভিউ যখন করতে গেছি তখন প্রত্যেকটা কোশ্চেনেই আবার আমার রিভিউ করে মনে হচ্ছে যে আমি যে কোশ্চেনটা টিক দিচ্ছি আমার মন থেকে বলতেছে ওইটাই রাইট সেকেন্ড রিভিউর সময়। তো এই আমি জন্য আমি আসলে আমি এই এই জন্য জন্য আসলে বেসিক্যালি কোনো কোশ্চেন বলতে চাই হয়তো বা 180টার ভিতরে
মেবি একটা বা দুইটা কোশ্চেনের অ্যান্সার আমি রিভিউর সময় চেঞ্জ করছি, আদারওয়াইজ আমি চেঞ্জ করি নাই ভাই। এইটা আসলে আমি সবাইকে রুল অফ থাম হিসেবে, অ্যাজ এন এক্সপিরিয়েন্স হিসেবে আমি বলি আর কি, যে ভাই দেখেন, দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি, রিভিউ ইজ এ ওয়েস্ট অফ টাইম। আপনি যেটা, আমি আসলে এ পর্যন্ত আমার গত 12-13 বছরে আমি খুব কম লোককেই পাইছি যে রিভিউয়ে গিয়া প্রশ্নের উত্তরটা চেঞ্জ করছে। তো যেহেতু আপনি রিভিউয়ে গিয়ে প্রশ্নের উত্তর চেঞ্জ করেন নাই গত 12 বছরে, মানে আমার কথা বলতেছি আর কি, সেক্ষেত্রে আপনি রিভিউর জন্য সময় রাখার দরকারটা কি? আপনি মিয়া যেটা আছে সেটা পারছি ব্যাস দিয়ে চলে গেছে। আমি বলতাম যে রিভিউ আসলে আপনি রাখতে পারেন যেগুলা ম্যাথ, ম্যাথ তো এখন আসে না, আগে ম্যাথ আসতো, তো ম্যাথে হ্যাঁ তো ভাই, ম্যাথ আমাদের রিলেটেড আসছে স্যার, বলতে ভুলে আসছে। গেছিলাম ভাই, ম্যাথ রিলেটেড একটা কোশ্চেন আসছিল, বাট জিনিসটা আমি জানি না, আমার সেটে যেটা আসছিল সেটা হচ্ছে এসপিআই সিপিআই এর একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। এখন ওই সিচুয়েশন ওইটা থেকে হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, আমার আন্ডারস্ট্যান্ডিংটা ওই চারটা কোশ্চেনের ভিতর থেকে, এমন না যে আমাকে অঙ্ক করতে হবে, জিনিসটা এরকম আমি পাইনি। একটা আসছিল এরকম, একটা না দুইটা, সিপিআই এসপিআই এর ম্যাট্রিক্স দিয়ে। আচ্ছা, অ্যানালিসিস দিয়ে বলছিল না? মানে আপনাকে তো মানে ফর্মুলা আমাকে, অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে অঙ্ক বের করতে হয় নাই নাকি? না 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 না, একটা গল্প দিয়েছে, গল্পতে এরকম ছিল যে সিপিআই সামথিং লাইক দ্যাট, এসপিআই সামথিং লাইক দ্যাট। সো তারপর আরো কিছু গল্প। সো গল্পটার এন্ডিং এবং কোশ্চেনের রিকোয়ারমেন্টটার ফোকাসটাই ছিল যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি কি বুঝি। ডাইরেক্ট তো বলতেছে না, এখন ওইটারই অপশন ধরেন চারটা দেওয়া দেওয়া আছে, ওই চারটা থেকে ধরেন আমাকে দিতে হয়েছে ওকে, তাহলে কি এটা কি ওভাররান নাকি বাজেটের ভিতরে আছে, এই অ্যানালাইসিসটা তখন আমাকে সিলেক্ট করা লাগছে। ও তাহলে তো ব্যাক এন্ডে অঙ্ক করতে হয়েছে। না, কোনো মাথা, অঙ্ক করা লাগে না, কারণ আমাকে তো সিপিআই এসপিআই তো দিয়ে দিছে, আমাকে ও দেওয়া আছে আচ্ছা আচ্ছা, দিয়ে কোশ্চেনের দিয়েছে ভিতরে। না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি বুঝছি। এটাও কি ঠিক মারছেন নাকি, মানে ছবির মধ্যে ঠিক মারা? এটাও ঠিক। না, এটা জাস্ট গল্প দেওয়া, গল্পের ভিতরে একটা জায়গায় বলে দিয়েছে ধরেন সিপিআই 1.72 বা এসপিআই ধরেন 0.89, এরকম একটা দিয়ে দেওয়া আছে। হুম হুম। গল্পের শেষে এখন এই চারটা অপশন দেওয়া আছে, এখন আমি ওই সিপিআই ডেটা আর এসপিআই ডেটা থেকে আমি কি বুঝতে পারলাম, ওই আন্ডারস্ট্যান্ডিংটার অ্যান্সারের অপশন আছে চারটা, আমি ওখান থেকে খালি একটা টিক দিছি। আচ্ছা, ওকে। তো যেটা আসলে মানে আমি যদি এটা ইয়ে করি সারাংশ, সেটা হচ্ছে যে আপনি রিভিউ রাখতে পারেন আপনার তো মনে সান্ত্বনার জন্য আর কি, যে ঠিক আছে আমি দুইটা রিভিউ করছি, দুইটা রিভিউ করছি, কিন্তু পরীক্ষা যখন আপনি দিবেন তখন মাথার মধ্যে যেন রিভিউটা প্রেসার না ফেলে। কারণ আপনি অবশ্যই, এটা ছোট টিপস, আপনি যখন রিভিউ করবেন অবশ্যই একটা অ্যান্সার দিবেন, অ্যান্সার দিয়ে রিভিউ মার্ক করবেন। কারণ জি নেগেটিভ জি। মার্কিং তো নাই। নেগেটিভ মার্কিং যেহেতু নাই, অ্যান্সার যদি রাইট হয়, আল্লাহ চায় তো, তাহলে তো নাম্বারটা পেয়ে যাবেন। আর যদি অ্যান্সার ভুল হয় তাহলে পাইলেন না। নেগেটিভ মার্কিং এমন তো না যে জিরো পাবেন, অসুবিধা নেই। তো আপনি অবশ্যই অ্যান্সার দিবেন, অ্যান্সার দিয়ে যদি মার্ক ফর রিভিউ করতে হয় অ্যান্সার দিয়ে মার্ক ফর রিভিউ করবেন। কিন্তু মাথায় রাখবেন যাতে, আপনার টাইম প্রেশার আছে তো, অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো যেভাবে প্ল্যান করছেন সেভাবে টাইমটা মেনটেন করতে পারেন নাই। পরীক্ষার সময় যেন রিভিউটা মাথার মধ্যে প্রেশার না ফেলে, এটা আসলে মূল কথা বলতে চাচ্ছি। আমি 5টা রিভিউতে রেখে দিছি, আমাকে 5টা রিভিউ করতে হবে, এইটা চিন্তা করে আপনার কাছে যখন 58 নম্বর 59 নম্বর প্রশ্নটা আসছে, তখন আপনি এটা না পড়ে, আপনার টাইম হতো টিকটক আপনার 60 মিনিট টাচ করতে, 80 মিনিট টাচ করতেছে, আপনি 80 মিনিটে 60টা প্রশ্ন শেষ করবেন। তো আপনি চিন্তা করছেন যে 70 অথবা 75 মিনিটে আমি 60টা প্রশ্ন শেষ করে 5 মিনিটের রিভিউর জন্য রাখবো। এখন আপনি দেখছেন যে আপনার টাইমটি ক্রসিং, 75 মিনিট চলে আসছে, আপনি এখন 58 নম্বর 59 নম্বর 60 নম্বর 3টা প্রশ্ন আরো দেখতে হবে। 5টা রিভিউতে আছে, এই 5টা রিভিউতে আছে, এই চিন্তা করে এই 3টা প্রশ্নের সময়, কোয়ালিটি টাইম মিস করিয়েন না। 3টা প্রশ্ন কোয়ালিটি যে টাইম লাগবে সেই টাইমটা দিবেন, দরকার হলে আপনি রিভিউ টাইম দিবেন না, আপনি রিভিউ করবেন না। তাহলে এটা হচ্ছে ভাইয়া, কথা আর কি। সেক্ষেত্রে কি আল্লাহর ওয়াস্তে টিক দিয়ে চলে যাওয়াটাই বেটার হবে নাকি? হ্যাঁ, এটা তো শুরু থেকেই বলি যে ভাই আপনি তো ধরে নেন 15 থেকে 20টা প্রশ্ন আপনি পারবেন না। কারণ দুনিয়াতে এখন আল্লাহর কোনো বান্দা এখন পর্যন্ত আসে নাই 180টা, অথবা আমাদের সময় তো 200টা প্রশ্ন ছিল, 200টাই রাইট আর একটা করছে। ওই যে মামুন ভাই বলছিল যে প্র্যাকটিসের বিকল্প নেই আসলে এটা, তাহলে মক কি প্রতি প্রতি উইকেই প্র্যাকটিস করতে হবে না কিরকম ভাবে এগুলে আপনার প্র্যাকটিস থাকবে আর কি, যে সময় টাইম ম্যানেজমেন্টটা আচ্ছা হ্যাবিচুয়াল মাহবুব ভাই, আনার আপনি জন্য? কিভাবে মক দিছেন? আপনি মক কি মানে শেষ করে মক দিছেন নাকি ফাঁকে ফাঁকে মক দিছেন? ভাই এটা হচ্ছে গিয়ে যেমন ধরেন আমার টার্গেট ছিল যে আমি পুরোটা আমি একবার পড়ছি, আমার যখন মনে হয়েছে যে হ্যাঁ আমার পড়াটা একবার কমপ্লিট হয়েছে, তখন ধরেন আমি মকে গেছি। তারপর মকের থেকে নিজের অবস্থাটা রিভিউ করছি, কোন কোন চ্যাপ্টার গুলোর অবস্থা আমার দুর্বল, তখন কোন কোন ওই জায়গাগুলো ভালো করে পড়ছি, এবং তখন আবার মক দিছি। তো জিনিসটা এরকম হয়ে দাঁড়াইছিল যে আমার 1 মাস গেছে শুধু মকের পিছনেই, আমি খরচ করছি 1 মাস, যাতে প্রতি সপ্তাহে একটা একটা করে মুখ, এরকম ভাবে করে লাস্টেরটাতে যখন আমি এই স্টাডি হলেরটা দিলাম,
স্টাডি হলটা দেওয়ার পরে মনে হলো যে একটু কনফিডেন্স বাড়লো, তখন আমি দিয়ে দিলাম আর কি ভাই। আচ্ছা তারিক ভাই, আসলে আপনি আচ্ছা তার মানে আপনি যদি হাফ পড়েন মানে আপনি লেসন ওয়ান লেসন টু পড়ছেন। তো আমাকে অনেকে সবাই জি প্রেশার দেয় পোলা পাই, যে ভাইয়া লেসন ওয়ানে পড়ে কিছু মক দেন, লেসন টু পড়ে কিছু মক দেন। আরে বাবা, মক তো আসলে এইভাবে থাকে না, মক তো পুরো মিক্স আপ থাকে। একটা মকে জি একটা প্রশ্নের মধ্যে আপনি তো সবকিছু অ্যাগনিস্টিক, এই টার্মটা ইউজ করে সে, পিএমআই অ্যাগনিস্টিক মানে হচ্ছে এটা আপনি যে কোনোখানে সেট করতে পারেন। এমন ভাবে প্রশ্নটা সাজাইছে, এটা আপনার লেসন থ্রিও মনে হইতে পারে, ফোরও মনে হইতে পারে। কিছু প্রসেস টাচ করবে, কিছু বিজনেস টাচ করবে। এখন আমি লেসন টু পড়াইলাম, এখন ভাই লেসন টু পরে কিছু প্রশ্ন দেন, এই চাপ দেওয়া শুরু করে। তো এই জন্য আসলে মূল নিয়ম হচ্ছে আপনি বই আগে পড়বেন। মাও ভাই একবার পড়ছে, পড়ার পরে মকে গেছে, আমি বলি দুইবার পড়বেন। কারণ দুইবার পড়লে কনসেপ্টটা জি। মোটামুটি বোঝা যায়। এরপরে আপনি মকে মানে যাবেন। ইসিও তে যে 6টা লেকচার আছে, লেসন আছে, পুরোটা শেষ করতে হবে নিশ্চয়। তারপরে এজাইল প্র্যাকটিস গাইড, মিনিমাম, আর এটা হচ্ছে মিনিমাম রিতা, মিনিমাম। মিনিমাম রিতা বা পিএম বক্স সিক্স সিক্স কি আচ্ছা আগে মাহবুব পড়তে ভাই হবে? দাঁড়ান, মাহবুব ভাই আপনি কি কি ম্যাটেরিয়াল পড়ছেন? রিতা, ভাই রিতা থেকে? অনেকে, না না ভাই, আমি এই এক্সট্রা কোনো বইয়ের দিকে যাই নাই। আচ্ছা, ইসিও অ্যাজ এ প্র্যাকটিস গাইড, দ্যাটস ইট। হ্যাঁ, যে জিনিসটাগুলো আপনি যেটা বললেন যে স্পেসিফিক কিছু কিছু জিনিস, যেমন কন্ট্রাক্ট বা এরকম টুকটাক জিনিস, বিজনেস ডকুমেন্ট, কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে গিয়ে ধরেন পিএম বক্স সিক্সে একটু ভালো করে বলা আছে, ওগুলো আমি আলাদাভাবে ওখান থেকে দেখে নিছি। আচ্ছা, ভেরি বাকি গুড। আমি রিতা, আমি আমি আপনার প্যাটার্নটা বুঝতে পারছি। আমি বলি তারিক ভাই, উনি যেটা করছে, যেটা আসলে আমি বলছি, উনি আমারটাই ফলো করছে। বলছে আপনারা ইসিও এবং অ্যাজেল প্র্যাকটিস গাইড দুইবার পড়বেন, এরপরে মকে জি যাবেন। মকে যাওয়ার পরে আপনি মকে যে প্রশ্ন উত্তরগুলো ভুল করছেন, ওই ভুলটার ক্লারিফিকেশনের জন্য তখন আপনি 6 7 ইন্টারনেট, রিতা, এই হচ্ছে আসলে নিয়ম। আচ্ছা। উনি জি মানে ওইভাবে ভাই। ওই আগাইছে আর প্রশ্ন কি। রিলেটেড যেটা ভুল হয়েছে, প্রশ্ন রিলেটেড ওই ওইটাকে টপিক, সার্চ করে করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, রাইট? ইয়েস ইয়েস জি ইয়েস ভাই। ইয়েস। আপনি যদি এখন সবগুলোই ওকে। দুইবার করে পড়েন, হবে না, এই শেষ করতে পারবেন না, দরকার নেই আসলে। আর আর একটা জিনিস হচ্ছে, মাহবুব ভাই বললো যে আসলে মেমোরাইজ করার প্রয়োজন নাই, কিন্তু কিছু কিছু ওয়ার্ড, মানে আমি যেহেতু পড়ছি, তো কিছু কিছু জিনিস আসলে একটু মেমোরাইজ না রাখলে তো মানে কোরিলেট করাও তো পসিবল হয় না। সেক্ষেত্রে কি সাজেস্ট করবেন? ভাই আপনাকে যেটা যেমন বললাম তারিক ভাই, যে মুখস্থ 100%, আমি প্রথমে শুরু করছিলাম মুখস্থ করা দিয়ে ভাই, কিন্তু দেখলাম যে জি মুখস্থ করে আমি শেষ করতে পারতেছি না, কুলাইতে পারতেছি না, ইট ইজ নট পসিবল। এখন তারপরে ওই যে যেটা বললাম, মক দিলাম, মক দিচ্ছি, আবার পড়তেছি, হুম, হুম, হুম। নিজের দুর্বলতাটা হ্যাঁ, বের মানে করতেছি। আমার আমার প্রশ্নটা হলো এরকম, যেমন কন্ট্রাক্ট টাইপটা খুব একটা বিটকাল জিনিস এটা। জি জি। কোন কোনটাকে কোন কি ওয়ার্ড গুলো একটু যদি কোরিলেশন করার জন্য মেমোরাইজ করি তাহলে বেনিফিট পাবো, এইরকম কোনো গাইডলাইন যদি শেয়ার করতেন ভালো হতো আর কি। কারণ অনেক তারিক ভাই ওয়ার্ড আমি একটা। আপনাকে না 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 ভাই, এখানে আমি আপনাকে সাজেস্ট করবো কি ওয়ার্ডের দিকে যান না ভাই। আচ্ছা। বইয়ের, আপনি তো ধরেন বই যেটা পড়তেছেন বা যে জি লিটারেচারটা আপনি ফলো করতেছেন, ওই লিটারেচার থেকে কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করতেছেন, ওটা জি আপনার জি। কাছে কিওয়ার্ড হইতে পারে, কিন্তু আচ্ছা। কোশ্চেন যে সেট করতেছে সে জি কিন্তু আপনার এই লিটারেচার বা বইয়ের থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে না। সো দ্যাট মিনস আপনি যে কিওয়ার্ড দেখে চিন্তা করতেছেন যে এই ওয়ার্ড গুলা কোশ্চেনের ভিতরে আসলে আমি বুঝে যাব, এটা কি আমি টাইম এন্ড ম্যাটেরিয়ালে যাব, নাকি ফিক্সড টাইম কন্ট্রাক্টে যাব, নাকি আমি জি মাস্টার সার্ভিস এগ্রিমেন্টের দিকে যাব। আপনি হয়তো জি জিনিসটা এরকম জানতে চাচ্ছেন, তাই না তারিক ভাই? জি জি জি। না, এইভাবে গেলে আমার কাছে মনে হয় আপনি ভুল করার সম্ভাবনা থাকবে। আপনাকে যেটা বলছিলাম যে আচ্ছা। আপনি দরকার হলে, যদি এই মুহূর্তে যে লিটারেচার গুলা থেকে কন্ট্রাক্ট রিলেটেড জিনিসগুলো পড়তেছেন, ওটা যদি আপনার কাছে জি যদি এনাফ না মনে হয়, আপনি জি। রিকোয়ার সার্চ মোড, সো দ্যাট আচ্ছা। অ্যাকচুয়ালি আপনি কন্ট্রাক্টর সম্বন্ধে ইউ আন্ডারস্ট্যান্ড যে কি অবস্থার প্রেক্ষিতে কি কন্ট্রাক্টের দিকে আপনি যাবেন। যদি আপনাকে প্রকিউরমেন্ট রিলেটেড দায়িত্ব এজ এ প্রজেক্ট ম্যানেজার দেয়, যদিও ন্যাচারালি হচ্ছে গিয়ে প্রকিউরমেন্টের পার্টটা যদিও প্রজেক্ট ম্যানেজার নেয় না, ডিসেন্ট্রালাইজড হইলে সেক্ষেত্রে হয়তো প্রকিউরমেন্ট যায়, প্রজেক্ট ম্যানেজার হয়তো প্রকিউরমেন্টের পার্টটাতে কন্ট্যাক্ট করতে পারে, আর সেন্ট্রালাইজড হলে তো ওইদিকে জি, প্রকিউরমেন্টের যে টিম থাকে তারা করবে। সো তারা করবে, ওই জি। যে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে ভাই, ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টের কনসেপ্ট, কি সিচুয়েশনে আচ্ছা। কি কি সুবিধার জন্য, কি জি সিচুয়েশনে, এবং আপনি অ্যাজ এ বায়ার কি সুবিধার জন্য আপনি কোন জি কন্ট্রাক্টের দিকে যাবেন। তার কারণ আরেকটা জিনিস আপনাকে বলছিলাম যে ভেন্ডর বা
যে আপনাকে যে সাপ্লায়ার যে সে কিন্তু আপনার কম্পিটিটর না। আপনি যখনই আমাদের সে অ্যাজাইল, একজন কি স্টেক হোল্ডার হিসাবে জি তাকে কি, ট্রিট করতে হবে, রাইট? এক্স্যাক্টলি, আপনি যখন অ্যাজাইলে চ্যাপ্টার বোধহয় সম্ভবত ওটা 6 কন্ট্রাক্টের যে পার্টটা আছে, আপনি যখন জি ওইগুলো পড়বেন তখন পড়ে দেখবেন সব জায়গাতেই কাস্টমার কোলাবোরেশন জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। জি আপনি কখনো উইন উইন সিচুয়েশনে, মানে আপনি উইন লুজের দিকে উইন লুজ ভাবে কিন্তু আপনি যেতে পারবেন না। কন্টেন্ট গুলো এমন ভাবে এক্সপ্লেন করছে সো দ্যাট উইন উইন সিচুয়েশন অ্যাজ এ বায়ার, আপনারও একটা পার্ট, আপনারও আপনার স্বার্থটা রক্ষা হচ্ছে, আবার ওইদিকে সাপ্লাই যে তারও স্বার্থটা রক্ষা হচ্ছে। আচ্ছা। দেখবেন প্রত্যেকটা জিনিসের ভিতরে দেখবেন যে এই জি জি জিনিসটা আমি হ্যাঁ মিলটা হ্যাঁ খুঁজে পাইছি। সো জি আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে যে কি সিচুয়েশনে, কারণ এমন যদি হয় স্পন্সরের হাতে সবকিছু, কিন্তু স্পন্সর আপনাকে দায়িত্ব দিল, স্পন্সর চায় তার অর্গানাইজেশনের সুবিধা অগ্রাধিকার পাবে, সে বলে দিছে, এখন তো সেক্ষেত্রে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি তো তাকে ভায়োলেট করতে পারবেন না, বা স্টেক হোল্ডার যারা আছে তারা চাচ্ছে যে না আমার অর্গানাইজেশনের অগ্রাধিকার আগে, সাপ্লায়ারের যদি একটু লসও হয় উই ডোন্ট কেয়ার। যদি এরকম ভাবে কোনো একটা ইন্ডিকেশন দেয়, যদি হওয়ার কথা না, তাহলে আপনি কোন দিকে জি যাবেন? তখন আপনাকে চিন্তা করতে হবে অ্যাজ এ বায়ার কোন কন্ট্রাক্টটা আপনার জন্য বেনিফিশিয়াল। জি আহ, আসলে ওই তখন আমি আপনাকে আমি- চোখ, জি জি মাহবুব ফয়েজ ভাই ভাই। প্লিজ, না বলেন প্লিজ। না না না, আমার মোটামুটি আইডিয়া দেওয়া শেষ, আপনি বলতে পারেন আচ্ছা, তখন। আমি আসলে যেটা বলতে বলতে চাচ্ছিলাম আর কি, যে মাঝে মাঝে মজা করে ক্লাসে বলি না যে দুনিয়ার আপনি আপনার চোখ দিয়ে সবকিছু দেখলে তো আসলে হবে না, বুঝছেন না? সবাই যদি একজনকেই সুন্দরী মনে করে তাহলে তো সমস্যা। দুনিয়াতে তো মানে ম্যাডামদের অভাব নাই। এখন দেখা গেল আপনার চোখ দিয়ে সবাইকে দেখছেন, এখন তাহলে আপনি যাকে পছন্দ করছেন দুনিয়ার সবাই তারে পছন্দ করবে, এর মারপিট শুরু হয়ে যাবে তো। কিওয়ার্ড, আপনি যেটাকে কিওয়ার্ড হিসেবে ডিফাইন করছেন এটা তার কাছে কিওয়ার্ড নাও মনে হইতে পারে, এটা আসলে মাহবুব ভাই বলতে চাইছে। জি আপনি ভাই, যদি জি জি কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন, কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলার পরে জি আপনি যদি বুঝে ফেলেন, আপনি হয়তো একটা জায়গায় ফোকাস করছেন, আচ্ছা এইটা এই জিনিস দিয়ে মিন করে, কিন্তু সে দেখা গেল এটা ওই জিনিস দিয়ে মিন না করে অন্যভাবে মিন করতেছে, তখন তো উইল বি ইন ট্রাবল। ওইটা আসলে বলতেছে আর কি। তো মুখস্থ মানুষ যখন করে তখন মানুষ এই জিনিসগুলো মাথায় রেখে মুখস্থ করে, ফর্মুলা মুখস্থ করে বলো। এখানে তো আসলে ফর্মুলাই নাই, এখানে ফর্মুলা নাই ইন সেন্স ম্যানেজমেন্ট স্টাইল তো, সিচুয়েশন ডিফারেন্ট, এক একজনের পারসেপশন ডিফারেন্ট, তারপরে রিকোয়ারমেন্টস, স্টেক হোল্ডার্স নিডস ডিফারেন্ট। তা আপনি যদি ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করেন তাহলে তো সবার চোখে তো একজন সুন্দরী হইতে পারে না, এই সমস্যা। এই জন্য মুখস্থ ওকে, করাটা আসলে। আই গট আন্ডারস্ট্যান্ড। আর একটা প্রশ্ন ছিল, সেটা রিস্ক থেকে কি ধরনের প্রশ্ন আসছিল, মানে রিস্কটা আমার কাছে একটু আহ, মানে খুব হার্ড মনে হয় আর কি, শুনেন, কোনো খুব কিছু বাদ গোলাই দেওয়া যাবে না, ঠিক আছে? মাহবুব ভাইয়ের কাছে রিস্ক হয়তো জি ভাই। মাহবুব ভাই হয়তো জি। বলবে আমার তো রিস্ক প্রশ্ন আসেই নাই, তা আমি না না রিস্কটা না ভাই, বাদ দেই। আসে, না 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 আচ্ছা আসছে, বলেন বাট মাহবুব ভাই, আমার বলেন বলেন প্লিজ। না 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 ভাই, তারিক ভাই জিনিসটা হচ্ছে কি, মজার জি জিনিসটা হচ্ছে যে আপনার 180টা কোশ্চেন আপনি জি 100% কনফার্ম থাকতে পারেন 100% কনসেপ্ট টাচ করা হবে। ফয়েজ ভাই যদি আমি আচ্ছা ভুল না বলে থাকি, ফয়েজ ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই যে টাস্ক যতগুলো আছে না, দেখবেন আপনারা ওই জি জি আপনাদের ইসিও প্র্যাকটিস গাইডে যে টাস্ক আছে, 17টা টাস্ক আছে মনে হয় প্রসেসে, 14টা আছে পিপুলে, আর 4টা না 5টা আছে বিজনেসে। ওই টাস্ক জি সবগুলা টাস্ক কভার করবে সে, সবগুলা এনাবেলা সবগুলো টাস্ক কভার করে আপনাকে 180টা প্রশ্ন দিবে। সো হি উইল টাচ আচ্ছা এভরিথিং। তো আপনি রিস্কের মধ্যে যে এনাবেলার গুলো আছে, টাস্ক গুলো আছে, আপনি এটার উপরে ওই পরিমাণ প্রশ্ন পাবেন। কম বেশি হইতে পারে, 180টা তো, তো 180টার মধ্যে হয়তো আপনার কপালে জি। 2টা পড়বে, আরেকজনের কপালে হয়তো 4টা পড়বে, কিন্তু হবে অ্যাটলিস্ট একটা পাবেনি। তো এই হচ্ছে বাট জিনিসটা। আমার হ্যাঁ একটু নবে। রিকোয়েস্ট থাকবে তারিক ভাই, যেটা হচ্ছে আপনি যেহেতু জি রিস্কের পার্টটা ধরলেন, আপনি কাইন্ডলি একটু মানে ক্লিয়ার থাকবেন। রিস্ক আর ইস্যু এই দুইটা আমরা অনেক সময় অ্যামালগাম করে ফেলি, কোনটা আগে জি আসে কোনটা পরে আসে। ইস্যু হইলে তখন আপনার অ্যাকশন কি হবে, আর রিস্কের জি জি সময় আপনার অ্যাকশন কি হবে, এই জিনিসটা আমার কাছে প্রথম প্রথম আমি মিলায় ফেলতাম, গুলায় ফেলতাম। তো এই জিনিসটা আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে ক্লিয়ার করাটা জরুরি। প্লাস ওই যে রিস্কের যে আপনার যে পার্ট গুলা একসেপ্ট করা, তারপরে অ্যাভয়েড করা, মিটিগেট করা, জি জি শেয়ার জি ট্রান্সফার, এই জিনিসগুলা, তারপরে ডিফারেন্ট টাইপস অ্যানালাইসিস, যেটা বললাম যে বিভিন্ন অ্যানালাইসিসের পারপাস, জি জি মানে মুখস্থ করার পড়ার শেষের কিন্তু কমতি নেই ভাই। আমরা কিন্তু প্রচুর পড়ি, আমরা মনে করি যে even হুম আমারও মনে হুম হয়েছে হুম পরীক্ষার আগে যে মনে হচ্ছে শিরা আমি তো ওই জিনিসটা করতে আরেকটু পড়ে আসতে পারতাম, পড়ার শেষ নেই। কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে যে হচ্ছে কি কনসেপ্টে এবং লিঙ্কিং করা একটার সাথে একটা।
কোনটা আগে হুম। কোনটা পরে, কোন কাজটা আমি এই মুহূর্তে জি জি করব, জি। কোনটার পরে আমি আরেকটু পরে করতে পারি, বাট আমার চার পাঁচটা আমার অল্টারনেটিভ, আমার অপশন আমার হাতে আছে, বাট বেস্ট অপশন আমি এই মুহূর্তে কি। সো আমার প্রিপারেশনটা আমি ওইভাবে নেওয়ার চেষ্টা করছি, যখনই কোশ্চেন দেখছি কোশ্চেনের বদলে অল্টারনেটিভ যাওয়ার আগে আমি নিজের মনের ভিতরেই চেষ্টা করছি বের করার, ওকে আমার অ্যাকশন এখন কি কি হইতে পারে, তখন আমি যে আমি জি। অপশন গুলো দেখা শুরু করছি। আচ্ছা ভাই, মাশাআল্লাহ, থ্যাংক আরেকটা ইউ। একটু ক্লিয়ার করবেন কি, মানে প্রশ্নের যেমন থ্রিপির মকে প্রশ্নগুলো এত লেন্দি, ভাইয়া মেন পরীক্ষায় কি এরকম আসলে লেন্দি আসে না কিছু শর্ট আরো কোশ্চিন বেশি আসে ভাই, থাকে? বেশি আসে। আচ্ছা। ও ভাই, অনেক লেন্দি লেন্দি কোশ্চেন আসে, লেন্দি কোশ্চেন আসে। তো জি ভাই। আপনি ভাবেন, আপনি তারিক ভাই ধরে নেন যে ইউ আর গোয়িং টু ফেস এভরিথিং, হ্যাঁ, সমস্ত কিছু Everything. আপনাকে ফেস করে আগাইতে হবে, কোনো ছাড় দিবে না। পরীক্ষার পরীক্ষার ডেট নেওয়ার কি 15 দিন কি ছুটি নিতে হবে, এরকম কোনো ইয়া ম্যান্ডেটরি কিছু ইয়া আছে কিনা? কারণ এই চাকরি করে 1 ঘন্টা পড়ে রেগুলার প্রোগ্রেস এটা এটা হচ্ছে না, না, এটা কি আসলে করা যায়? এটা ভ্যারি করে। তো এটা আসলে এই প্রশ্নটা আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কেউ কেউ ছুটি নেয়, আবার কেউ কেউ দেখা যাচ্ছে এর মধ্যে মধ্যে এটা আসলে আপনার আপনার নিজস্ব, আপনার যে গতি, আপনার না, যে একটু concentration। বেটার বেটার একটা সাজেশন যদি দিতেন, প্রয়োজন ওইভাবে একটা মেন্টাল প্রিপারেশন মাহবুব ভাই, আপনি নিতাম ছুটি আর কি। নিয়েছিলেন নাকি? মাহবুব মাহবুব ছুটি নিয়েছিলেন নাকি? না ওই যে না, আসলে আমার কনসেপ্টটা তো আলাদা, বললো না ভাই, আমি তো এখনই তো রিটায়ারমেন্ট ছুটিতেই আছি আমি অলরেডি। তো আচ্ছা আচ্ছা। আমাকে টাইমটা এফেক্ট করে নাই, যে কারণে যেন বললাম যে আমি ভুলে গেছিলাম যে বলতে পারেন যে আমার বাইরে কোনো ফ্রেন্ড আছে, আমার কোনো রিলেটিভ আছে, আমি আমাকে বাসার ভিতরে কমপ্লিটলি আইসোলেট করে ফেলেছিলাম লাস্ট 6 মান্থস। তো 6 মান্থস ওয়াও। সময়টাকে যতটুকু কাজে লাগানো যায় আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, বলতে পারেন আই হ্যাভ লিটারালি টর্চার্ড মাই সেলফ ফর দ্য লাস্ট 6 মান্থস। ওই যে আপনাকে বললাম যে আমি ধরে নিছি যে আমার এইটা ছাড়া কোনো গতি নাই, আমার মাথার ভিতরে সবসময় মানে আমি এই জিনিসটা খেলাইছি। এই বয়সে কেমনে? ঠিক আচ্ছা, এটা আছে। প্রায়োরিটি সেটিং আপনি করতে পারেন। এটা কমন যেটা বলি সেটা হচ্ছে যে আপনাদের তো ছুটি পাওনা থাকে না, আর্ন লিভ, এই লিভ সেই লিভ। তো আপনি জি এটা জি মিলাই জি, নিতে তা পারেন। আমরা আপনি নিতে পারবো, শোনেন, আমি বলি 7 আপনারে, ডেজ নেওয়া যায়। আমি বলি আপনারে, আপনি প্রথমে বইটা 2বার পড়বেন, সিমুলেটর ইউজ জি করবেন, অ্যান্সার, পারসেপশন, এইসব কন্টেন্ট গুছাবেন। মানে ফেলে রাখবেন না যে আমি জি 7 দিন পরে পরীক্ষা দিব, এরকম না। ছুটিটা নেওয়ার আগে জি আপনি প্রি ওয়ার্ক করবেন, জি প্রি জি ওয়ার্কের মধ্যে এগুলো আসতেছে। আপনি বই পড়বেন, 2-3 বার জি পড়বেন, সিমুলেশন ইউজ করবেন, জি প্রশ্ন দিবেন, পরীক্ষা দিবেন, আপনার উইক জোন আইডেন্টিফাই করবেন, কোনখানে বেশি, সমস্ত ম্যাটেরিয়াল গুছাবেন। জি তারপরে অ্যাপ্লিকেশন জি অ্যাকসেপ্ট করাবেন, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করায় ফেলবেন, পেমেন্ট করে ফেলবেন, পেমেন্ট করে ফেলবেন, ডেট জি নিয়ে ফেলবেন। ওই ডেট, যে ডেটটা আপনার জি। আছে সে ডেটার সামনে আপনি যদি পারেন 7 দিন 10 দিন ছুটি নিতে পারেন, এইটা ইফেক্টিভলি কাজে লাগবে। তা আপনি যদি এভাবে চিন্তা ওকে করেন ওকে। যে না আমি কিছুই করি নাই, আমি 10 দিন ফালায় রাখছি, 10 দিনে এখন না, আপনি, এটা তো সম্ভব না, টাকা টাকা তো অনেকগুলো টাকা, এভাবে কি হবে না, সাত অনেকে দিন এভাবে চিন্তা পরে? করে আর কি, যে 10 দিন ফালায় রাখছে, সব 10 দিন তো রাখছি, এখন এর মধ্যে সে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করায় নাই, অ্যাপ্লিকেশন যদি অডিটে পড়ে তখন একটা ঝামেলা লাগে, পেমেন্টস সে ক্লিয়ার রাখে জি নাই, আবার দেখা যাচ্ছে সেন্টারে বরং আপনি, মাহবুব ভাই কোথায় পরীক্ষা দিচ্ছেন? সেন্টার? সেন্টারটা দিয়েছিলাম ভাই ওই রমনা ভবনের ওখানে, আইটি বাংলা। আইটি বাংলায় দিচ্ছেন? আচ্ছা, যদি ভালো সেন্টারে সিট যদি না পান, এই সব ভেজাল টেজাল গুলা, লজিস্টিক যে না না, প্রবলেম গুলো আবার আছে এটা এগুলো। একটু ব্যাপার কি ভাই, আমি অবশ্য আমি তো সেন্টারের ব্যাপারে খুব বেশি জানার ছিল, আমি দিছিলাম, বাট ওইটার খুব কোনো আওয়াজ নাই, কিছু নাই, খুব বেশি পরীক্ষার্থী ওখানে যায় না, সেই হিসাবে এটা ভালো। বাট আবার একটু পুরাতন সেন্টার হওয়ার কারণে ইন্টেরিয়রটা একটু শ্যাবি, বাথরুম টাথরুম এগুলো মনে হয়েছে যে না এককালে খুব বনে দিয়ে একটা সেন্টার ছিল আইটি বাংলাটা। বাট আদারওয়াইজ ওদের কন্ডাক্ট, পরীক্ষা নেওয়ার সিস্টেম, ওই যে যেটা বললাম যে আনুষঙ্গিক কোনো ডিস্টারবেন্স নেই, এটা ঠিক ছিল আর কি। এন্ট্রান্স কেমন ছিল? আমার আইটি বাংলার এন্ট্রান্স নিয়ে কয়েকজন কমপ্লেন করছিল, ভাইয়া বাইরেটা নোংরা। না 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 ভাই, না না না, আপনি যেটা বলছেন একেবারে অ্যাকুরেট। আপনি যেটাকে বললাম যে দেখে আমি যাওয়ার পরে বুঝতে পারছি যে এটা এককালে একটা বনে দিয়ে একটা প্রেস্টিজিয়াস একটা কিছু ছিল, বাট এখন এটা প্রতি কোনো নজর নাই। খুব যৌবন চলে অবহেলিত গেছে, একটা সেন্টার, যৌবন চলে অবহেলিত গেছে। একটা প্রতিষ্ঠান। চাই না, যৌবন চলে গেছে। ঠিক আইটি বলছেন বাংলা, ভাই। আইটি বাংলার ভিতরের পরিবেশটা আমাকে সবাই বলছে ভাই দিস ইজ ভেরি গুড। আইটি বাংলায় প্রেশার কম থাকে, আইটি বাংলায় আপনি নিতে জি পারবেন। আইটি বাংলা জি সম্ভবত শনিবারেও ওপেন রাখে, শনিবারে মনে হয় এক্সাম নেয়। আর জি, যে পিপল আমি অ্যাকচুয়ালি, শনিবারই দিছিলাম ফয়েজ ভাই। শনিবার দিচ্ছেন না? পিপল জি অ্যাকচুয়ালি ভাই। প্রেফার পাই বরণী, যেটা আছে পাই বরণী সবচেয়ে ভালো। এটা আপনাদের ওই যে ধানমন্ডি, সরি, বরণী 11 নম্বর ওই ব্রিজের আগে সম্ভবত। ভালো লোকেশনটাও ভালো, এবং এটা আসলে মোস্টলি পিপলস প্রেফারিং পাই বনানী।
তো যাই হোক, আইটি বাংলা ইয়েও খারাপ না, আইটি বাংলা তো সঙ্গে সঙ্গে রেজাল্টের কপি প্রিন্ট করে দেয়, তো পাই জি জি বরং জি এবার দিতে জি চায় ভাই, না। ইনস্ট্যান্ট দিয়ে দিছে। আপনাকে দিছে না পাই আমি তো আসলে বরং? বুঝি না, আমি তো খুব টেনশনে ছিলাম, আমি তো রেজাল্ট দেখে আমি ডাইনামাইক খুঁজতেছি কোথায় কি কি বলা আছে। আমি তখনও বুঝি নাই যে উপরে কোথায় যে পাশ লেখা ফেল লেখা, এটাও আমার চোখে বাঁধে নাই ভাই। আমাদের তখন যে খাতে বলছে যে আপনি তো টেনশন করতেছেন, আপনি পাশ করে এত টেনশন করেন কেন? আমি বলি, পাশ কই লেখা? পরে দেখি যে ওই যে জায়গায় পাশ লেখা ভাই। যাক আলহামদুলিল্লাহ, ইটস গুড। এটা পাই বরং এই সাপোর্টটা দিতে চায় না, পাই বরং তারা পেপার টেপার প্রিন্ট করে দিবে না। আপনাকে একটা পেপার প্রিন্ট করে দিছে না, ওইটা ওইটা তো দেখছেন মনে হয় না? জি জি জি, ওইটাতে দিয়েছে ভাই। মানে কোন এই ডোমেইনে পেপারটা এই কিরকম পেপারটা এই পাস এই- সব সহ। হ্যাঁ, এই পেপারটাই পাই বরণে দিতে চায় না, কারণ এখানে আবার মেইন সার্ভারে লগ ইন করে ডাউনলোড করে দিতে হয়, তো এই প্রেশারটা ওরা নিতে চায় না। এটা আবার আইটি বাংলা নেয়। আপনি যদি পাই বরণীতে পরীক্ষা দেন, আপনাকে তখন ওয়েট করতে হবে পিএমআই থেকে নোটিফিকেশন। চেঁচামেচি করলে দিবে, তখন আমার হ্যাডম দেখাইতে হয়, আমি অমুক আমি অমুক, আমাকে দিতে হবে, নাহলে এ করুম সে করুম, তখন হয়তো দিবে সে। কিন্তু ইউজুয়ালি আপনাকে পাই বরণী বলবে যে ভাই আপনার কাছে মেইলে চলে যাবে, আপনি এত টেনশন নিয়েন না। কিন্তু আইটি আইটি বাংলা আপনাকে প্রিন্ট করে দিয়ে দেয়। এগুলো হচ্ছে ইন্টারনাল গল্প আর কি। জি। ইনফ্লুয়েন্সিং পাওয়ার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আপনার দিয়ে হইব না, এটা আসলে সরকারি ক্ষমতা দেখাইতে হইব আর কি। আপনি শান্তার কথা কইলে সে পাত্তাই দিবে না। মাহবুব ভাই বলে দিত যে জানেন আপনি আপনি কে, আমি মিয়া এখন আর্মি শাসন চলতেছে আপনি। আমি তো এখন আচ্ছা, বাতিল আর্মি, আমার তো কোনো ভ্যালু নাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? বিকজ দিস ইজ হিউজ। থ্যাংক ইউ, ইটস এ ভেরি গুড সেশন আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ওকে, থ্যাংকস চলছে আর কি। থ্যাংকস ফর আর এভরিথিং। ইন শর্ট কারো কোনো আছে কিনা? কুইক, এনিওয়ান? নাই না? তো তো থ্যাংক ইউ একটা মাহবুব ভাই। ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ বলো তুষার। না, মাহবুব ভাই আজকে যা মানে যে প্রেজেন্টেশন দিলেন এবং যে ধরনের প্রশ্নের উত্তর দিলেন খুবই কাজে লাগছে। প্লাস মানে কনসেপ্ট অনেক ক্লিয়ার হলো। আসলে এই জিনিসগুলো নিয়েই আমিও যে আপনাকে শুরুতে যেটা বললাম যে মনে হচ্ছে যে আমার অনেক নলেজ গ্যাপ আসছে। তো মাহবুব ভাইয়ের কথা শুনে মনে হলো যে হ্যাঁ, আসলে এগুলো কিভাবে পূরণ করতে হবে এই একটা ভালো গাইডলাইন পেলাম। তো হুম, আশা করি এটা দিয়ে সামনে আগে। আর আরেকটা বিষয় যেমন যেটা বললেন যে গ্যাপ দেওয়া যাবে না, মানে কন্টিনিউয়াস থেকেই পরীক্ষা দিতে হবে। তো আমার ওইটাই প্ল্যান আছে, হয়তো আমি অক্টোবরের মাঝে মধ্যে দিয়ে দিব। ঠিক তো আছে, এই পুরো নেক্সট। ফ্ল্যাটের মধ্যে শোনো একটা জায়গা শোনো নিয়ে আমার একটু প্রবলেম ছিল। জি, শোনো, নেক্সট নেক্সট রিভিউ তুমি দিবা আর কি, ঠিক আছে না? তাড়াতাড়ি চিন্তা ভাবনা করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া এখন বলো, করেন। প্রশ্ন শেষ করো। ওইটা নিয়ে আমার মেন প্রবলেম হয় যে হোয়াট শুড ডু আর ডু নাও। এই এই দিনটা নিয়ে যদি ফয়েজ ভাই একটু বলতেন, যে বা মাহবুব ভাই যদি একটু বলতেন যে আচ্ছা, শুড ডু আর শুড এই শোনো নেক্সট। শোনো, এইটার আসলে সলিউশন, লম্বা সলিউশন, এটা তুমি এইভাবে টিপস দিয়ে হবে না। মাহবুব ভাই, আপনার হাতে যদি জি সময় ভাই। থাকে, ইউ ক্যান ক্রিয়েট এ গ্রুপ। আপনি এখানে বলেন যে আপনি একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন আপনার, ইউ ক্যান গো ফর সাম রিভিউ। আর প্রশ্ন, যারা জি প্রশ্ন দিচ্ছেন এখানে, এক ভাই ওই মুহূর্তে আসেন, আপনি আসেন, প্রশ্ন আসলে আপনারা একসঙ্গে 3-4টা প্রশ্ন দিলে তো মাথা চক্কর খায়। তো একটা একটা করে প্রশ্ন দিলে ভালো হয় না? একটা প্রশ্ন দিলেন, একটু সময় দিলেন 2-3 ঘন্টা, ওর উত্তর মতো দিল, এরপরে ওটা নিয়ে অ্যানালিসিস করলেন, করার পরে আরেকটা প্রশ্ন দিলেন। আপনারা মিয়া যখন প্রশ্ন দেন না, কেউ দেনই না, আর যখন দেন তখন একদম ডাচ বাংলা এটিএম বুথের মতো হয়ে যেতেছে। তো সরি এইভাবে, ভাই, এবার থেকে একটা একটা করে দিব এখন থেকে। হ্যাঁ এইটা। আর আমার মনে হয় আপনি, ইফ ইউ ফিল ফ্রি, আপনার যদি মনে হয় যে ইয়েস আই ক্যান গিভ সাম ভলান্টিয়ার সার্ভিস, পিএমআই করতে বলে, আর এই ভলান্টিয়ার সার্ভিস ইউ ক্যান ক্লেম অ্যাজ পিডিও অলসো। আপনার 8 পিডিও আপনি ভলান্টিয়ার সার্ভিস হিসেবে ক্লেম করতে পারবেন রিনিউ এর জন্য। তো আপনার যদি মনে হয় জি যে জি আমি সময় দিতে পারবো, সেক্ষেত্রে সপ্তাহে শুক্র শনিবার তো আমি ব্যস্ত থাকি, তো আপনি, এটা অনেকেই করছে এর আগেও, যেহেতু গরম গরম আছেন, তো সেক্ষেত্রে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলেন, আপনি কল দিতে পারেন আপনার আমাদের প্রজেক্ট ম্যানেজার্স ক্লাবে যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট নিতে পারেন 5 থেকে 10 জন, এবং তারা হয়তো জি। শুক্রবার অথবা শনিবার আধা ঘন্টা 1 ঘন্টা আপনি তাদের সঙ্গে অ্যানালিটিক্যাল কাজগুলো করলেন। এটা ইউ ক্যান টেক ইট অ্যাজ এ অপরচুনিটি। আচ্ছা, অসুবিধা নেই ভাই, এটা নিয়ে আমি চিন্তা সিএসআর। করছিলাম। না, এটা নিয়ে আমি চিন্তা করছি ভাই, তো এটা নিয়ে আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলবো না একটু পরে আর ঠিক আছে, কি। ওকে। যেটা আপনার। ওকে, ওকে। আপনি আগ্রহী হলে আপনি গ্রুপে পোস্ট দিতে পারেন যে ভাই যারা যারা আছেন জি আমাকে টেক্সট করেন, আমি একটা গ্রুপ খুলে ফেলি, সমস্যা নাই। আর জি আপনি জি। কিন্তু আমাদের গ্রুপকে ছেড়ে যায় না, গ্রুপে না থাইকা। না না, আসি ভাই ইনশাল্লাহ। আসি ভাই, এখানে তো চেষ্টা 500, করবো এখানে তো যতটুকু হেল্প করা 500 যায় আর কি। 500, হ্যাঁ 500+ মেম্বার তো। জি এখানকার জি অর্ধেক মনে করেন পিম্পি পাশ করে ফেলাইছে, জি অর্ধেক জি। মনে করেন কোর্স করছে, কোনো এখন খবর নাই। বাকি আপনি সবসময় 10-12 জন একটু হট মোডে থাকে আর কি। তো তাদেরকে যদি ইনশাল্লাহ। আলাদা করে ফেলানো যায়, কোনো সমস্যা নেই। ভালো ভালো অবস্থা। সো ইউ ক্যান টেক দ্যাট।
অ্যাজ এ প্রিভিলেজ, হ্যাঁ। আর ওইখানে সব জি জি ভাই। শুদ্ধ কুদ্দু ব্যাপারে তুমি যেটা করবা বুঝছো না, তুমি ওটা প্রশ্নটা পড়ার পরে তোমাকে দেখতে হবে আর ইমিডিয়েট নেক্সট স্টেপটা কি। আমাকে এক্ষুনি কোন কাজ, এটা প্রসেস বেসড হয় সাধারণত। মনে করো রিকমেন্ড ডকুমেন্ট করছো, এখন কি করবা? এখন তুমি রিকমেন্ড ফাইনাল করবা, পিএসএস করবা। তো শুড টু, শুড নেক্সট, শুড ডু। মস্কো মস্কো চিন্তা করতে হবে নাকি? না না না, মস্কো তো প্রায়োরিটাইজেশনের জন্য, সেটা অন্য জিনিস। ওইটা ব্যাকলগের সাথে রিলেটেড। হ্যাঁ এটা, হ্যাঁ ব্যাকলগের সাথে রিলেটেড। আর এটা যেটা শুড ডু সেটা হচ্ছে যে একজন একটা সিচুয়েশন দিয়ে দিবে, সিচুয়েশন দেওয়ার পরে তোমাকে আসলে প্রসেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা আর কি। এখন নেক্সট তুমি কি করবা, তখন তোমাকে প্রসেসটা না বুঝলে তুমি এটা অ্যান্সার দিতে পারবা না। যেমন আমি ডাব্লিউবিএস করব, পিএসএস কনফার্ম করার পরে ডাব্লিউবিএস করব। ডাব্লিউবিএস এর ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত যাবে, এরপরে আমাকে অ্যাক্টিভিটি লিস্ট করতে হবে, সিকোয়েন্সিং করতে হবে। তো তোমাকে এখন ওই অপশনগুলো দিবে, দিয়ে বলবে যে আমার অ্যাক্টিভিটি সিকোয়েন্সিং হয়ে গেছে, হোয়াট শুড টু নেক্সট। এখন তোমাকে ডিউরেশন এস্টিমেশন করতে হবে, প্রসেস ক্লিয়ার করতে হবে আর কি। আর শুড নট টু একটা বলে মাঝে মাঝে, কোনটা করবা না, তখন লিস্ট অপশনটা দেখতে হয় কোনটা আসলে এখন করার কোনো দরকার নাই। তো এটা তোমাকে, তুমি যদি কনফিউশনটা হয় তুমি লাস্ট লাইনটা মনোযোগ দিয়ে পড়বা, কি আসলে জিজ্ঞাসা করেছে, ছটফট করার কিছু নাই, ওইখানে পেয়ে যাবা সে কি করতে বলছে আর কি। ঠিক আছে না? ওকে মাহবুব ভাই, আপনি কিছু অ্যাড করতে পারেন। ভাই লাস্ট একটা টিপস এন্ড ট্রিক্স বলবো না, এটা যেটা আমি অ্যাপ্লাই করছি এবং আমাকে অত্যন্ত হেল্প করেছে। বেসিক্যালি আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আমি চ্যাট জিপিটি এক্সটেন্সিভলি ইউজ করেছি ভাই। আমি জানি না আপনারা চ্যাট জিপিটি এই পারপাস ইউজ করছেন কিনা, বাট আমি চ্যাট জিপিটিতে যে কোনো জিনিস ক্লারিফিকেশনের জন্য দিয়েছি, দেখেছি 95% পিএম এর সাথে মিলে। সো আমি লাস্ট 6 মাস প্রচুর পরিমাণে ইউজ করছি এবং প্রচুর এক্সট্রা নলেজ বলেন, এক্সট্রা ক্লারিফিকেশন আমি চ্যাট জিপিটি থেকে বের বের করছি। তাই সো নাকি? আপনারা চাইলে ট্রাই, জি জি ভাই, অসম্ভব মানে হেল্পফুল। আপনি জাস্ট খালি একবার একটু ট্রাই করে দেখেন ভাই। আমি 6 মাস ধরে আই ইউজ আই করতেছি কত। আই হেট এআই। আমি তো না তুষারকে আমি, কঠিন বকা দিয়েছি, তুমি এখন এআই ঢুকছো কেন? ওরে না বকাটা না না, দিয়ে এটা ফাটাই ইট ফেলাইছি। ইজ নট টু ক্রিয়েট এনিথিং। ওই যে আপনাকে বললাম ভাই যে আমি একটা জিনিস বুঝতেছি না। সো এই যে কেন এই সিচুয়েশনে এইটা হইলো বা এইটা করলে কি হতো, এই যে এই অ্যানালাইসিসটা আমি চ্যাট জিপিটির মাধ্যমে করতাম। আমি নিজে থেকে বুঝতেছি না, বা আমি আমার জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি কাউকে এই মুহূর্তে পাচ্ছি না। ও চ্যাট তাহলে, জিপিটিতে আমি কোশ্চেন আমি এবং অপশন গুলো দিয়ে দিতাম, ইভেন তাকে ডাইরেকশন ও দিয়ে দিতাম যে প্রশ্নটাই এই যে প্রশ্নটাই দিয়ে দিতেন তাই তো? প্রশ্ন এটা- এবং অপশন গুলো, প্রশ্নের অল্টারনেটিভ অপশন যেগুলো আসছে যেগুলো দিয়ে দিতাম, এবং তাকে ডাইরেকশন দিয়ে দিতাম যে কোশ্চেনার বলছে যে এটার অ্যাকুরেট অ্যান্সার এটা, কিন্তু আমার মনে হচ্ছে এটা হোয়াই। কি সুন্দরভাবে আমাকে অ্যানালাইসিস করে বলে দিত যে সিচুয়েশন কি, এর সাথে এটা কি সম্পর্ক, এটার সাথে এই কারণে এইটা রাইট এবং এই কারণে এটা হবে না। ও, তার মানে চ্যাট জিপিটি ইউজ করা শিখতে হইব তাই না? জি ভাই। হ্যাঁ এটা তাই তো, মানে আমি আসলে এখন চ্যাট জিপিটি, বুঝছো তুষার, এখন এই এই এআই কে গালাগালি করতে পারবো না, করবো না, কারণ আমি এই যে আমাদের সামনে যে ব্যাচটা শুরু হবে 8 তারিখ না 9 তারিখে জানি, সরি 16 তারিখে মনে হয়, পার্টিসিপেন্ট এনরোল করছে একজন। তো উত্তরা থেকে আসছেন, বয়স্ক ভদ্রলোক। তো উনি আমাদেরকে খুঁজে বের করছেন থ্রু চ্যাট জিপিটি। হ্যাঁ, তো বলছে আমাকে রুল এসে বললো যে ভাই এই প্রথমে একজনকে পাইলাম পার্টিসিপেন্ট, উনি কোনো কিছুই জানেন না, হি জাস্ট ইউজ চ্যাট জিপিটি, এবং চ্যাট জিপিটিতে কেমনে কেমনে কি কি টুলমুল ইউজ কইরা দে হি গট 3P কনসাল্টিং এবং ফয়জুর রহমান। তো আমার তখন মনে হলো যে না, এটাকে গালাগালি করা ঠিক হচ্ছে না। এবার চ্যাট জিপিটি পাবলিক আমার কাছে পাঠাই দিতেছে, আর আমি সবাই বলতেছি ডোন্ট ইউজ এআই। তো এটা তো করা অন্যায় হচ্ছে না মনে হয়, এটা অন্যায় অন্যায় করা ঠিক না নাকি? তো আমার কাছে যেটা মনে হয়েছে ভাই, চ্যাট জিপিটিটা এটা শুড বি ইউজড এজ এ অ্যানালাইটিক্যাল টুল অ্যান্ড সর্ট অফ হেল্পিং হ্যান্ড। বাট এইটাকে বই বাদ দিয়ে এটাকে কেউ যদি ভুল করে এটাকে মেন ধরে আগায়, তাহলে আবার সে বড় বিপদে পড়ে যাবে। এটা একটা ভালো টিপস দিচ্ছেন, রাইট। পড়াশোনা করি নাই কিছু, হলে চ্যাট জিপিটি তে জিগাই। আচ্ছা, জি মানে ভাই। একটা বেসিক পিএমআই খুব ফোকাস করতেছে, পিএমআই তো পিএমআই ইনফিনিটি একটা আছে আর কি এআই। তো আমি বেসিক কোর্স করে রাখছি, কিন্তু আমার আসলে এআই টা মন টানে না। তো আপনাদের এসব কথাবার্তা শুনে তো এখন মনে হচ্ছে মন টানাইতে হবে। পিএমআই খুব ফোকাস না করতেছে, বলতেছে না, জি জি, পিএমআই বলতেছে যে ইনফিনিটির ব্যাপারে আমি দেখছি আর কি। ওই আমি যখন ড্যাশবোর্ড চেক করতে পিএম ইনফিনিটির ব্যাপারে বোধহয় একটা কোর্স বোধহয় ওরা দিছে, বোধহয় 1 ঘন্টা না কুইজের জন্য, হ্যাঁ ওইটার তো আছে, কোর্স কিছু আছে আছে। বোধহয় ভাই। হ্যাঁ আছে, ফ্রি কিছু আছে, এখন করলে পিডিইউ পাবেন, ব্যাজও দিবে। না ভাইয়া, এখন যেটা হয়, যেমন প্রথম প্রথম যখন এআই আসছে, কথা শোনা যায় না। হ্যালো, আশরাফ, তুষার, তোমার মাইক্রোফোন আউট হয়ে গেছে।
তো আমার ওই যে পিএমআই যেটা সাজেস্ট করছে, পিএমআই বলছে দেখি ও আসুক, কি পিএমআই শুনতে বলছে। পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন দাঁড়াও। এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন আমার কথা শুনো আগে। পিএমআই যেটা এখন বলছে যে ইউ শুড ইউজ চ্যাট জিপিটি অ্যাজ এ টুল, এটার উপরে ডিপেন্ড করতে পারবা না, বাট তুমি তোমার বেসিক নলেজ থাকবে, তুমি জানো সিদ্ধান্ত নিতে হবে। সো সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউ ক্যান ইউজ চ্যাট জিপিটি অ্যাজ অ্যানালিটিক্যাল টুল, যেটা মাহমুদ ভাই বললো আর কি। বাট তুমি কিছুই জানো না এন্ড ইউ আস্কিং চ্যাট জিপিটি, তখন সে তোমাকে কনফিউজড করে ফেলবে। তো এই কথাটা অবশ্য পিএমআই বলছে, এবং সেটাই সে ফোকাস করছে। হ্যাঁ বলো, তুষার। হ্যালো। ওই যেটা বলতে চাচ্ছিলাম আসলে এআই তো এখন অনেক বেশি আপডেটেড হয়েছে। আগে তো অনেক তথ্য কম ছিল, ভুলও অনেক উত্তর দিত। যেমন চ্যাট জিপিটি এখন 5 আসছে, এটা অনেক অ্যাকুরেট অ্যান্সার দেয়। আর ইনফিনিটিতে আমার মনে হয়েছে যে ইনফিনিটির মানে যে অ্যান্সার, তার চাইতে চ্যাট জিপিটি 5টা, যদিও ইনফিনিটি চ্যাট জিপিটির একটা পার্ট, কারণ চ্যাট জিপিটির মধ্যে আবার ইনফিনিটিটা পাওয়া যায়। আমার তো যেহেতু মেম্বার, আমি তো ইনফিনিটি পাই, কিন্তু মানে খুব সুন্দর করে গুছিয়ে দিতে পারে যে মানে কোনটা আমি যেটা চাই সেটা মানে বইয়ের চাইতে সুন্দর ভাষায় মিলাই দিতে পারে, যাতে আপনি বুঝতে সুবিধা হয়। আর আচ্ছা। প্রশ্ন এবং উত্তর দিলে মানে আমি 4-5টা এআই দিয়ে যখন একই প্রশ্ন দিয়ে দিই, দেখা যাচ্ছে দুইটা এআই একটা উত্তর দিচ্ছে, আর দুইটা আরেকটা উত্তর দিচ্ছে, আর একটা হয়তো আরেকটা উত্তর দিচ্ছে। তো এআই নিজেদের মধ্যে অনেক সময় ভ্যারি করে অ্যান্সার। তখনই বুঝতে পারি যে আসলে এটা এআই পুরোপুরি দিতে পারতেছে না অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তুমি একটা নিয়ে ক্যাচাল লাগাইছিলা, তোমার তখন বকা দিছিলাম। এনিওয়ে, সো এটা অনগোয়িং প্রসেস তো, থাক, ইনশাল্লাহ এটা চলবে আর কি। আমার তো গুগলের ওইটা, আমি তো গুগলের ওই ইয়ে ইউজ করি, ডোমেইন হোস্টিং ইউজ করি, তো আমাকে গুগলের যেটা ওইটাকে আমাকে দেয় আর কি। তা আমি রুল দেখি ইউজ করে, আমি ইউজ করি না। দেখি করুন না ইনশাল্লাহ। আচ্ছা, শেষ করি, 11টা বাজে। কি ভাই? নাকি আরো কোনো জি, প্রশ্ন আছে নাকি কারো? তারপরে আরো কোনো প্রশ্ন আছে আর? নাই? ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব ভাই ফর দিস নাইস প্রেজেন্টেশন। হোপফুলি ইনশাআল্লাহ আমরা এটাতে উপকৃত হব। আর লাস্ট সেটা হচ্ছে যে যদি আপনারা আসসালামু এরকম আলাইকুম। কিছু গ্রুপ করতে চান, সেক্ষেত্রে মাহবুব ভাই ইনশাআল্লাহ এটা কোঅর্ডিনেট করে নেবে। তো ভালো থাকেন ইনশাআল্লাহ, আমাদের জন্য ঠিক, দোয়া ফয়েজ রাখবেন, ভাই হ্যাঁ। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য চেষ্টা করছি। যদি আমার মানে কথা বা ম্যাটেরিয়াল গুলো যদি আপনাদের কাজে লাগে, দেন আমি মনে করবো যে অ্যাকচুয়ালি আই এম বেনিফিটেড। ও আচ্ছা, আরেকটা জিনিস, ওই পিপিটি স্লাইডটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। না, আমি এখনই দিয়ে দিব ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, জি শুভরাত্রি, ভাই, জি, আসসালামু আলাইকুম। জি, জি। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম।